হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা করতে চলেছি আমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার সলিউশন সিরিজের ভৌত বিজ্ঞানের পেজ নাম্বার 101 এর সলিউশন। যারা অলরেডি এই সিরিজের আগের দুটো ভিডিও দেখে নিয়েছে তারা বুঝতেই পেরেছে যে এই সিরিজে আমরা শুধুমাত্র টেস্ট পেপারের সলিউশন করছি না, বরং সেই সলিউশনগুলোতে যে প্রশ্নগুলো আমরা পাচ্ছি সেই প্রশ্নগুলোতে কি কি কনসেপ্ট লুকিয়ে রয়েছে, সেই প্রশ্নগুলোকে চেঞ্জ করে দিলে তবুও আমরা কিভাবে সেই প্রশ্নটাকে ট্যাকেল করব, সেই সমস্ত কিছু আমরা এই সিরিজে শেখাচ্ছি। তো যারা নতুন এই ভিডিও সিরিজে, তাদেরকে বলবো যে এই ভিডিওগুলো খুব ভালো করে দেখতে। কারণ এই প্রশ্নেরই আশেপাশে যেরকমই প্রশ্ন আসুক না কেন, কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা সেই প্রশ্নটা ফাইনাল এক্সামে করতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করবো তাড়াতাড়ি আমাদের এই পেজ নাম্বার 101-এর সলিউশন সিরিজটা। তো এই ভিডিওর যে আমাদের ফার্স্ট পেপারটা থাকবে সেটা কি দেখে নেওয়া যাক। তো আমাদের প্রথম যে কোয়েশ্চেন্সটা থাকবে, আচ্ছা এখানে বলে দিই যে আমরা 1 নম্বরের প্রশ্নগুলো সলিউশন করছি। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে বলছে যে বহু বিকল্প ভিত্তিক আমাদের এমসিকিউ কোয়েশ্চেন্স গুলো, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশন থাকে? তো সেটা কিন্তু আমাদের হবে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কিন্তু অপশানে কি আছে ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার? না। তাহলে আমি এক্সোস্ফিয়ারের আগে যে আছে থার্মোস্ফিয়ার তাকে টিক মার্ক করে দিলাম। ঠিক আছে, বাট অ্যাকচুয়াল অ্যান্সারটা কি আমাদের এক্সোস্ফিয়ার কিন্তু। ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, নেক্সট কোশ্চেন আমাদেরকে বলছে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। অনুঘটকের কাজ করে আমাদের ওজোন স্তর ধ্বংস করে কারা? এক হয় সিএফসি আর হয় এনওএক্স। এনওএক্স মানে নাইট্রোজেনের অক্সাইড সমূহ, যেমন NO2, NO এবং N2O। এবার এদের মধ্যে আমাদের যে এই সিএফসি রয়েছে, এই সিএফসি থেকে কি নির্গত হয়? এই সিএফসি বা ফ্রেয়ন গুলোর থেকে নির্গত হয় আমাদের সক্রিয় ক্লোরিন পরমাণু। এই যে সক্রিয় ক্লোরিন পরমাণু আছে সেটা খুবই আহ, বিপুল পরিমাণে আমাদের কি ওজোন স্তর ক্ষয় কার্যে সাহায্য করে। ঠিক আছে, আমি এটা করে দেখিয়েছি আমাদের যে ভিডিওটা আছে পরিবেশের জন্য ভাবনার ফার্স্ট চ্যাপ্টার। তো আমরা কোনটাকে মার্ক করবো এখানে? সিএফসি কে মার্ক করবো, তাই জন্য কারণ এখানে অনুঘটক বলছে মানে ত্বরান্বিত করছে, তো সব থেকে বেশি এফেক্টটা কে ফেলে? আমাদের সিএফসি বা ফ্রেয়নরা ফেলে। ঠিক আছে, কার মাধ্যমে? এই সিএল এর মাধ্যমে। আবার এটা বারবার রিজেনারেট করতে পারে, যার কারণে কি আমাদের অনেক পরিমাণে আমাদের ওজোন স্তরের ক্ষয়টা ঘটে অ্যাজ কম্পেয়ার টু NOx। ঠিক আছে। আচ্ছা, মানে বেস্ট অফ দ্য অপশন মারা হলো এখানে। তারপরের প্রশ্ন আমাদেরকে বলছে যে 4 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত গ্রাম নাইট্রোজেন প্রয়োজন? তার মানে কিছু একটা দিয়েছে, কিছু একটা তৈরি করতে হবে, তার মানে এগুলো আমাদের স্টয়চিওমেট্রির প্রশ্ন। তাতে আমি আমার রাসায়নিক গণনার ভিডিওতেও শিখিয়েছি যে প্রথমে আমাদেরকে বিক্রিয়া লিখতে হবে, দ্বিতীয় স্টেপ আমাদেরকে ব্যালেন্স করতে হবে, তৃতীয় স্টেপ আমরা ইন্টারপ্রিটেশন করব, কাকে কাকে দিয়েছে তারপর তাদেরকে আন্ডারলাইন করব, তারপর আমি ঐকিক নিয়ম লাগাবো। তাহলে ফার্স্ট স্টেপ কি ছিল? যে আমি বিক্রিয়াটাকে লিখবো। তাহলে অ্যামোনিয়া তৈরি করতে নাইট্রোজেন কত প্রয়োজন? তাহলে এটা কোন পদ্ধতি? এটা আমাদের হেবারের পদ্ধতি, যে নাইট্রোজেন তার সাথে আমার যদি কখনো হাইড্রোজেন আমি যুক্ত করি তাহলে তৈরি হয় আমাদের অ্যামোনিয়া। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হয়ে গেল, আমি বিক্রিয়া লিখলাম। সেকেন্ড স্টেপ কি? আমরা বিক্রিয়া ব্যালেন্স করব। তাহলে বিক্রিয়া যদি ব্যালেন্স করতে হয়, এখানে একটা নাইট্রোজেন এখানে দুটো নাইট্রোজেন, তাহলে আমাকে এখানে 2 বসাতে হবে। তাহলে দুটো নাইট্রোজেন তো হয়ে গেল, কিন্তু হাইড্রোজেন হয়ে গেল 3 দুগুণী 6টা। তাহলে এখানে দুটো পড়ে রয়েছে, তাহলে এখানে কি আবার 3 বসাতে হবে, আর এখানে কিছু নেই মানে 1 পড়ে রয়েছে। এবার আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে আমরা আমাদের এই যে সংখ্যাগুলো ব্যালেন্স করার জন্য বসালাম, এই সংখ্যাগুলোর নাম কি? স্টয়চিওমেট্রিক ধ্রুবক বা স্টয়চিওমেট্রিক কফিসিয়েন্ট। তাদেরকে আমরা মোল সংখ্যার ভিত্তিতে বলতে পারি। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে 1 মোল নাইট্রোজেন তার সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলে 2 মোল অ্যামোনিয়া পাওয়া যাবে। কেন আমি হাইড্রোজেনেরটা লিখলাম না? কারণ আমি আগেই আন্ডারলাইন করে নেবো যে আমাদের কাদের চেয়েছে। আমাকে বলছে 4 মোল অ্যামোনিয়া তৈরি করতে হবে, তাহলে অ্যামোনিয়া দিয়ে প্রশ্ন আছে, অ্যামোনিয়ার নিচে আন্ডারলাইন করবো। এবং কত গ্রাম নাইট্রোজেন লাগবে সেটা বার করতে বলছে, তাহলে নাইট্রোজেন দিয়ে আমার প্রশ্ন আছে। তাহলে এই দুটো জিনিস আমার প্রশ্নে লাগবে, তাই আমি শুধু ওই দুটো জিনিসের লিখলাম। আমি যদি চাইতাম বা আমার দরকার পড়তো আমি লিখতে পারতাম যে 3 মোল হাইড্রোজেন, 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলে তবেই 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। এটাই হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন। কেউ যদি না পেরে থাকো তাহলে আমার ভিডিও গিয়ে দেখে নিতে পারো, খুব সুন্দর করে সেটা বোঝানো আছে আমাদের মোলের ধারণা যে চ্যাপ্টার তার দ্বিতীয় ভিডিওতে, 3টে ভিডিওর সিরিজের মধ্যে। এইবার আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে যদি আমাদের ভর লাগে তাহলে আমরা ভরটা বের করে নেবো। ভর বের করার জন্য আমরা কি করব? আমরা তাদের আণবিক ভর দিয়ে তাদেরকে গুণ করবো। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর কত? নাইট্রোজেন হচ্ছে 2 গুণ 14। কেন 14 দিয়ে গুণ করা হলো? কারণ নাইট্রোজেনের ভর কিন্তু N14 থাকে, মানে নাইট্রোজেনের ভর হয় 14, তাহলে একটা নাইট্রোজেন 14। N2 মানে কত? 2 গুণ 14, তাহলে কত হয়? 28। এবার আমি বলেছিলাম যে 28 হচ্ছে আমাদের আণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর। যদি আমি বলি যে এটার মোলার ভর কত, তাহলে মোলার ভর আমরা বলি গ্রাম পার মোলে, তাহলে আমি কত বলবো? 28 গ্রাম পার মোল। বোঝা গেল? আচ্ছা আমাদের অ্যামোনিয়ারটা লাগবে, তা অ্যামোনিয়ারটা লাগবে না, তাও বের করে দেখাচ্ছি। তাহলে নাইট্রোজেন কত? 14, আর হাইড্রোজেন কত? 3 গুণ 1, তাহলে করলে কত আসছে আমাদের? 17। তাহলে আমি মোলার ভর কত বলবো? 17 গ্রাম পার মোল।
এবার আমি একটা জিনিস লক্ষ্য করছি এখানে যে আমি এই নাইট্রোজেনের কত গ্রাম সেটা বার করতে হবে, তাহলে একে আমি ভরে কনভার্ট করব, তাহলে করি। তাহলে আমি বলতে পারি এখানটায় যে 1 মোল নাইট্রোজেন, আর নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের আণবিক ভর বা মোলার ভর আমি পেয়েছি 28 গ্রাম/মোল। তাহলে কত বলবো, 28 গ্রাম/মোল নাইট্রোজেন। কিন্তু একে কি আমি ভরে কনভার্ট করব না, কারণ আমার এখানে প্রশ্নটাই মোল দিয়ে, তাহলে আমি মোল থেকে ভরে কনভার্ট করার তো কোনো দরকার নেই, তাহলে এটা এর মতো থাক। এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এই মোল আর এই যে ভাগের মোল কাটা যায়, তাহলে কাটা গেলে কি তৈরি হবে, কাটা গেলে আমার তৈরি হচ্ছে 1 × 28 মানে 28, এবং মোল মোল কেটে গেছে, পড়ে রয়েছে শুধুমাত্র গ্রাম, তার মানে আমি সঠিক ফর্মুলা বসিয়েছিলাম। তার মানে 28 গ্রাম থেকে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়, এটা আমি বুঝতে পারছি এই বিক্রিয়ার থেকে। তাহলে এই যে পদ্ধতিটা করলাম এটাকে বলে ইন্টারপ্রিটেশন করা, যে এই ব্যালেন্স করার পর এই সংখ্যার থেকে কিছু একটা ইন্টারপ্রেট করা। এবার তাহলে আমার লাস্ট স্টেপ কি থাকে, যে আমি ঐকিক নিয়ম লাগাবো। তাহলে আমি বলবো যে 2 মোল NH3 তৈরি করতে আমাদের নাইট্রোজেন লাগে কত, 28 গ্রাম। তাহলে 2 মোল NH3 তৈরি করতে নাইট্রোজেন লাগে 28 গ্রাম। তাহলে 1 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত লাগবে, 1 মোল অ্যামোনিয়া তৈরি করতে তাহলে লাগবে 28/2 গ্রাম। এবং আমাকে বলছে 4 মোল অ্যামোনিয়া তৈরি করতে হবে, তাহলে 4 মোল অ্যামোনিয়ার জন্য বার করতে হবে। তাহলে 4 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত লাগবে, 28/2 × 4 গ্রাম। তাহলে করলে কত আসছে, 2 দিয়ে যদি এটাকে কাটা যায় তাহলে এখানে 2 থাকলো, 28 দুগুণে কত হচ্ছে আমাদের 56, তাহলে কত আসছে 56 গ্রাম নাইট্রোজেন। তার মানে আমাদের নির্ণয় উত্তরটা কি, যে 4 গ্রাম, আমার সরি 4 মোল অ্যামোনিয়া তৈরি করতে গেলে আমাদের 56 গ্রাম লাগবে নাইট্রোজেন। বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি, দ্বিতীয় প্রশ্ন আমাকে বলছে কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব, তাহলে বাষ্প ঘনত্বকে আমরা কি ধরি, তাহলে আমাদের যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব সেটাকে আমরা ডি ধরি, তাহলে সেটা কত দিয়েছে 8, আর আমি বলেছি বাষ্প ঘনত্ব দেখলেই আমরা আণবিক ভর বার করব। তাহলে আমি কি করব, আমি আণবিক ভরটা বার করব। আণবিক ভরকে আমরা কি ধরি এম, আর এম এর ফর্মুলা কি হয় 2D, তার মানে আমি সোজা কথায় এর দ্বিগুণ করে দেবো, তাহলে কত হবে 2 × 8 মানে করলে কত হচ্ছে 16, পাওয়া গেল। আচ্ছা, এবার আমাকে কি বলছে, এবার আমাকে বলছে এসটিপি তে 11.2 লিটার গ্যাসের ভর বার করতে। তাহলে এসটিপি তে আমাদের কি বার করতে বলছে, গ্যাসের ভর, ভরকে আমরা কি ধরি ওয়েট মানে ডাব্লু ধরি, আমাদের কেমিস্ট্রিতে ওয়েট মানে ওজন এবং ভর বা মাস একই জিনিস, ঠিক আছে, ফিজিক্সে আলাদা হয়। তাহলে ভর কি আমাদের ডাব্লু কোশ্চেন মার্ক, এবং আমাকে 11.2 লিটার দিয়েছে, তার মানে ওটা কি, তার মানে ওটা আয়তন। তাহলে আয়তনকে আমরা কি ধরি ভি গ্যাস ধরি, সেটা কত, তাহলে 11.2 লিটার। এবার আমরা দেখবো যে আমরা কি কি ফর্মুলা জানি, তাহলে আমরা সবসময় কি করবো, আমরা মোলের ফর্মুলা বসাবো, কারণ আমাদের চ্যাপ্টারটা কি মোলের ধারণা। তাহলে মোলের একটা ফর্মুলা হচ্ছে, এখানে কে কে আছে, ভর আছে, আণবিক ভর আছে, আর ভর বার করতে হবে, তাহলে ভর ভাগ আণবিক ভর, এটা একটা মোলের ফর্মুলা। আবার আরেকটা ফর্মুলা আমাদের এখানে ভি গ্যাস দেখতে পাচ্ছি, তাহলে ভি গ্যাস দিয়ে কি ফর্মুলা সেটা লিখবো। তাহলে ভি গ্যাসকে আমি 22.4 দিয়ে ভাগ করলেও আমি মোল পাই। তাহলে এই দুটো ফর্মুলাই আমি জানি। আমার একটা ফর্মুলা হচ্ছে যে W/M করলে N আসে, আবার আরেকটা ফর্মুলা হচ্ছে ভি গ্যাসকে 22.4 দিয়ে ভাগ করলেও N আসে। তার মানে আমি তো বলতে পারি যে এই দুজন আমাদের সমান। তাহলে আমার কি এইটা এখন ফর্মুলা হয়ে গেল। এবার আমার কোনো কাজ নেই, আমি কি শুধু এটার মানটা বসিয়ে দেবো। তাহলে মানটা যদি আমি এখন বসাই, তাহলে ডাব্লু এর মান কত, ডাব্লু তো আমাদের ভর যেটা আমাকে বার করতে বলেছে, তাহলে ডাব্লু ডাব্লুর মতো থাকবে। এম এর মান কত, এম মানে কি, এম হচ্ছে এই যে আণবিক ভর কত বেরিয়েছিল আমাদের 16, এই যে এম। তাহলে আমি কত বসাবো, এখানে 16 বসাবো। আচ্ছা, এখানে ভি গ্যাস কত, ভি গ্যাস আমাকে বলেছে 11.2। আচ্ছা, আমি এখানে 22.4 কেন বসিয়েছিলাম, কারণ এটা লিটার দেওয়া আছে, লিটার দিলে আমি 22.4 বসাই ফর্মুলাতে। তাহলে এখানটা কত হবে 22.4। এবার তাহলে আমার ডাব্লু কত আসবে, তাহলে ডাব্লু যদি আমি বার করতে চাই, তাহলে এখানে 11.2 আছে, নিচে আছে 22.4, এটা এদিকে ভাগে ছিল, তাহলে ওদিকে গেলে কি হবে, গুণে চলে যাবে, তাহলে কি হবে এদিকে গুণে 16 আসলো। তাহলে এবার 11.2 দিয়ে 22.4কে কাটলে কত হয়, 2 দুগুণী 4, 2 একে 2, 2 একে 2, তাহলে কত আসছে 2। তাহলে 2 দিয়ে যদি আমি আবার 16কে কাটি তাহলে কত আসছে 8। তাহলে ভরের একক কি হয় গ্রাম, তাহলে কি হবে 8 গ্রাম। তাহলে অতএব নির্ণেয় গ্যাসের ভর কত, আমাদের 8 গ্রাম। বোঝা গেল তাহলে প্রশ্নটা। তাহলে যখনই আমাদের বাষ্প ঘনত্ব দেয়, বাষ্প ঘনত্ব থেকে সবসময় তার দ্বিগুণ করে আমাদের আণবিক ভর বের করে নেওয়া উচিত। এবং তার সাথে সাথে আমার আর যা যা দিয়েছে সেগুলো আমি সব লিখে নেবো প্রথমে, তারপর দেখবো যে কি কি আছে, তার ভিত্তিতে আমি মোলের ফর্মুলা বসাবো। তাহলে ডাব্লু আছে, এম আছে, তাহলে আমার ফর্মুলা কি হয় মোলের, N = W/M। আবার দেখছি আমার কাছে ভি গ্যাস আছে, তাহলে ভি গ্যাসের ফর্মুলা কি হয়, ভি গ্যাস বাই 22.4। তাহলে এই যে দুটো ফর্মুলা, দুটো ফর্মুলাই তো এনএডি ফর্মুলা, তার মানে নিশ্চয়ই এরা দুজনে পরস্পর সমান। তাই এদের দুজনকে আমি এরকম বক্স করে দেবো, কারণ এন দিয়ে তো আমার কাজ নেই, মোল সংখ্যা তো আমার কাছে দেওয়া নেই। তাহলে আমি কি করবো, এই দুজনকে বক্স করে দেবো, করে এদের মানটা বসাবো। তাহলে ডাব্লু আমি জানতাম না, ডাব্লু ডাব্লুর মতো থাকলো। এম এর মান আমি বার করেছিলাম 16, 16 বসিয়ে দিলাম। ভি গ্যাস আমার দিয়েছে 11.2 লিটার, লিটার কি আয়তন, তা আয়তনই তো আমাকে, তাহলে ভি গ্যাস ধরি, তাহলে সেটা কি 11.2, এবং যখন লিটারে আয়তন থাকে তখন কি আমি নিচে 22.4 বসাই, তাহলে কি 22.4। বোঝা গেল। কেউ যদি এটা না বুঝে থাকো তাহলে আমি জাস্ট একবারের জন্য লিখে দিচ্ছি যে এন এর
দুই তিনটা ফর্মুলা থাকে। একটা হচ্ছে W/m, যেখানে m কি আমাদের আণবিক ভর, v কি w কি আমাদের ভর। n এর একটা ফর্মুলা STP তে গ্যাসের জন্য থাকে, শুধুমাত্র গ্যাসের জন্য STP তে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের v গ্যাস ডিভাইডেড বাই 22.4। কখন 22.4 বসাবো? যখন লিটারে থাকবে। আর যদি কখনো আমাদের আয়তনটা মিলিলিটারে থাকে, তাহলে আমি তখন 22,400 দিয়ে ভাগ করবো। তাহলে এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা কি হয়? আর একটা ফর্মুলা হয় আমাদের প্রথম ওপরে হয় অণু সংখ্যা, নিচে হয় আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এটা আর একটা ফর্মুলা। এইটা শুধুমাত্র গ্যাসের জন্যই ভ্যালিড, এই যে দুটো, ঠিক আছে? আর এসটিপি থাকতে হবে, মানে 0°C। এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে 0°C টেম্পারেচার এবং 1 অ্যাটমিক প্রেসার চাপ, ঠিক আছে? অ্যাটমসফেরিক প্রেসার চাপ, সরি, এটিএম চাপ, ঠিক আছে? 0°C মানে 273 কেলভিন থাকতে পারে। 1 এটিএম মানে 76 সেন্টিমিটার এইচজি চাপ বলতে পারে, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের ফর্মুলাস গুলো। পরমাণু সংখ্যা বার করতে গেলে আমি অণু সংখ্যাকে অ্যাটমিসিটি দিয়ে গুণ করে দিই। আমি আমার ডিটেলসে এগুলো করিয়েছি, আমার যে মোলের ধারণার ভিডিও 3টে রয়েছে তার মধ্যে খুব ভালো করে করানো আছে, অনেক প্রশ্ন করানো আছে। ওইটুকু বললে ওর মধ্যে থেকে আরামসে মাধ্যমিকের প্রশ্ন চলে যাবে। নেক্সট প্রশ্ন আমাকে কি বলছে যে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয়? প্রাথমিক উষ্ণতা সবসময় 0°C ধরা হয়। 0°C মানে কি? 273 কেলভিন। মানে ডিগ্রি সেলসিয়াস থেকে কখনো যদি কেলভিন বার করতে হয়, তাহলে আমি 273 দিয়ে যোগ করি। আর যদি কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে আসতে হয়, তাহলে আমি 273 বিয়োগ করি। এটাও ভালো করে শিখিয়েছি আমি আমার তাপের ভিডিওতে। তাহলে ডিগ্রি সেলসিয়াস যদি 0° হয়, তাহলে কি করবো? 0-র সাথে 273 যোগ করবো, তাহলে 273 কেলভিন। তাহলে হয় অপশনে থাকতে হবে 0°C, নয় 273 কেলভিন। কোনটা আছে? 0 কেলভিন না, 0°C। হ্যাঁ, যদি কেলভিনে উত্তর চাইতো তাহলে কি হতো? 273 কেলভিন হতো, ঠিক আছে? আমি একবার দেখিয়ে দিচ্ছি যেটা আমরা কোথা থেকে পাই। আমরা এই যে পড়েছিলাম, এটা আমার ওই ভিডিওর থেকে স্ক্রিনশট করে নেওয়া। কি? স্থিরচাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তখন আমরা কি ধরতাম? যে 0°C উষ্ণতায় আয়তন কত হবে তার সাপেক্ষে আমি বিষয়টা বার করতাম। তাহলে সবসময় কি আমরা 0°কে প্রাথমিক উষ্ণতা ধরতাম, তারপর কোনো T°C কে অন্তিম উষ্ণতা ধরে একটা আয়তন বের করে কতটা আয়তন প্রসারণ হচ্ছে সেটা ক্যালকুলেট করতাম। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন আমার কাছে কি চাইছে? নেক্সট প্রশ্ন আমাকে বলছে কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হয়? উত্তরটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য তখন বৃদ্ধি পায়। কেন? আগের দিন যেটা এবিটি এর সলিউশন ছিল, ওখানে বলা হয়েছিল যে ফোকাস দৈর্ঘ্য মাধ্যমের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, করে না। ওটা কার জন্য বলা হয়েছিল? ওটা বলা হয়েছিল দর্পণের জন্য। কারণ দর্পণে কোন ধর্ম কাজে লাগে? দর্পণে লাগে আলোর প্রতিফলন ধর্ম। প্রতিফলন ধর্ম কি আমাদের বায়ুর মাধ্যমের উপর ডিপেন্ড করছে? না। কিন্তু আমাদের লেন্সের ক্ষেত্রে লেন্স কোন ধর্মকে, মানে ধর্মের ভিত্তিতে কাজ করে? আমাদের প্রতিসরণ ধর্মের ভিত্তিতে কাজ করে, যেটা কি মাধ্যমের প্রতিসরাঙ্কের উপর ডিপেন্ড করছে। এবার এটা মনে রাখলেই কাজ চলে যাবে। আমি হালকা করে বলে দিচ্ছি যে কেন এটা হয়। আমাদের যে ফোকাস দৈর্ঘ্য, এটা কিভাবে পরিবর্তন হয়? অ্যাকচুয়ালি আমাদের দুটো যে মিডিয়াম আছে, একটা লেন্স, তাহলে সেই লেন্সটা কাঁচ দিয়ে তৈরি, আর বাইরে কি রয়েছে? বায়ু। তাহলে এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। তাহলে দুই মাধ্যমের একটা প্রতিসরাঙ্কের ডিফারেন্স থাকে, মানে পার্থক্য থাকে। ডেল্টা মানে হচ্ছে পার্থক্য, আর মিউ মানে হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কের পার্থক্য তার মানে কি? আমি দুটো প্রতিসরাঙ্কর মধ্যে কি বিয়োগফল করলাম, যে একটা থেকে আর একটা কত কম, মানে তার মধ্যে পার্থক্য কতটা। তাহলে এই যে পার্থক্য প্রতিসরাঙ্ক, সেটা যত বেশি হয় না, তত কি হয়? আমাদের পাওয়ার বেড়ে যায়, মানে লেন্সের পাওয়ারটা বাড়ে। আর যেই পাওয়ার বাড়বে তাহলে কি হবে? তাহলে আমাদের যে ফোকাস দৈর্ঘ্য, সেটা কি হয়? কমে যায়। এটা হচ্ছে কনসেপ্ট। এইবার আমি যখন বায়ুর ধরছি, বায়ুর জায়গায় যদি আমি কাঁচ নিয়ে আসি, তাহলে আমাদের এই ডেল্টা মিউ, মানে এই যে প্রতিসরাঙ্কের পার্থক্য, সেটা কমে যায়। তাহলে ওটা কমে গেলে পাওয়ার কমে যাবে, আর ফোকাস দৈর্ঘ্য কি? তাহলে বেড়ে যাবে। এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? এটা একটা ফর্মুলাও হয়, কিন্তু সেগুলো সিলেবাসে নেই আমাদের, তাই জন্য এত বুঝে লাভ নেই। যদি আমি জলের মধ্যে নিমজ্জিত করি বায়ুর থেকে নিয়ে গিয়ে, তাহলে আমি কি হবে? বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে? প্রশ্ন আসলে এরকমই আসবে। নর্মাল টাইমে কিছু না বললে আমরা বায়ুতে থাকি, তারপর জলে চোবাচ্ছি, মানে কি? জলের তো প্রতিসরাঙ্ক বেশি, তাই কি হয়? পার্থক্যটা কমে যায়। আচ্ছা, এরপরের আমার প্রশ্ন কি? বিক্ষেপিত আলোর আলোক তীব্রতা মানে আই এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? তা আমরা জানি যে সেটা λ⁴ এর সাথে সম্পর্কিত থাকে। তাহলে এখানে এটা না, এইটা, হ্যাঁ, অপশন ডি। ব্যস্তানুপাতিক সম্পর্ক কত? আমাদের 4 নম্বর ঘাতের সাথে, ঠিক আছে? তাহলে λ⁴ হবে। নেক্সট প্রশ্ন আমাদের কাছে বলছে যে শর্ট সার্কিট হলে আর কত হয়? শর্ট সার্কিট হলে আমাদের কি হয়? ভি আমাদের কনস্ট্যান্ট থাকে এবং আর আমাদের টেন্ডস টু 0 হয়ে যায়, মানে প্রায় শূন্য হয়ে যায়, খুবই কমে যায়। তাহলে কি হবে? আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আই মানে কত হবে? আর এদিকে ভাগে চলে যাবে, তাহলে কি হবে? ভি বাই আর। এবার আমার আর তো আমার এখানে ধ্রুবক রয়েছে, তাহলে ভি ভি এর মধ্যে, সরি, ভি তো আমাদের ধ্রুবক রয়েছে, তাহলে ভি ভি এর মধ্যে থাকবে। আর আরটা বলছি আমরা প্রায় শূন্যর মতো হয়ে যাচ্ছে। তাহলে কারোর ভাগের দিকে যদি শূন্য থাকে, তাহলে কি হয়? আমাদের আইটা প্রায় ইনফিনিটির দিকে চলে যায়, তার মানে কি? এটা খুব বেশি হয়ে যাবে।
তাহলে যখন শর্ট সার্কিট হয় তখন কি হয়, আমাদের রোধটা প্রায় শূন্য হয়ে যায়। এমনিও রোধ মানে কি, যে কারেন্টকে বাধা দেবে। তাহলে রোধ যদি আমাদের শূন্য হয়ে যায় তাহলে কারেন্টকে কেউ বাধা দেওয়ার থাকবে, থাকবে না। তাহলে তাই তখন কি হয়, শর্ট সার্কিট হলে কারেন্ট খুব বেশি চলে যায়, মানে তড়িৎ প্রবাহ মাত্রা এক ধাক্কায় অনেকটা চলে যাবে। তাহলে কি হবে, শর্ট সার্কিট হলে কি হয়, আমাদের ওই বেশি প্রবাহ মাত্রা চলে আসার জন্য যে সার্কিটটা আছে সেই সার্কিটটা খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটাকেই প্রোটেকশনের জন্য কি করা হয়, মানে শর্ট সার্কিট প্রতিরোধের জন্য কি করা হয়, আমরা এমসিবি ব্যবহার করি, মিনিয়েচার সার্কিট ব্রেকার, অথবা আমরা ফিউজ তার ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে প্রতিরোধের জন্য। এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমাদের শর্ট সার্কিট যাতে না হয় বা কোনো রকমের যাতে এরকম স্থিতি না দাঁড়ায়, তার জন্য আমরা কি ইউজ করি প্রতিরোধের জন্য, এমসিবি বা ফিউজ তার। কোনটা আধুনিক বেশি, এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। ঠিক আছে, তাহলে কি হবে আমাদের এখানে, শর্ট সার্কিট হলে আর এর মান হবে 0। ঠিক আছে, ইনফিনিটিতে হবেই না। আর ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে বিশাল, তার মানে রোধ বিশাল হয়ে গেছে। তার বিশাল রোধ হয়ে গেলে কি হবে, রোধ মানে কি, কারেন্ট যেতে দেয় না, তাহলে তো কারেন্ট যাবে না। আর আমরা তো এমনি কমন সেন্স দিয়ে জানি যে শর্ট সার্কিট হলে কি হয়, কারেন্ট খুব চলে যায়, আর তাহলে কি হয়, সমস্ত জিনিস খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে। বোঝা গেল? আচ্ছা, তারপরের প্রশ্ন কি আছে, তারপরের প্রশ্ন আমাকে বলছে তড়িৎ ক্ষমতার একক। তা ক্ষমতার একক, সে তড়িৎ ক্ষমতা হোক আর এমনি ক্ষমতা হোক, ক্ষমতা মানে কি, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ঠিক আছে, যেটাকে আমরা কি ডাব্লু দিয়ে ডিনোট করি। তাহলে কোনটা হবে, এটা আমাদের ডাব্লু। আচ্ছা, এখানে বাকিগুলো যা বলা আছে সেগুলো কি, আমাদের প্রথমে বলা আছে জুল। জুল কার একক হয়, জুল হয় আমাদের শক্তির এসআই একক। কি হয়, শক্তির এসআই একক। আচ্ছা, তারপর বলছে আর্গ। আর্গ কি, আর্গ আমাদের সেম শক্তির একক, কিন্তু সেটা সিজিএস একক। তারপর বলছে আমাদের টেসলা। টেসলা কার একক, এটা বাংলা কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ঠিক আছে, আমার ইংরেজিটা মনে আছে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। আমরা যখন ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাদেরকে এটা ক্যালকুলেট করতে হতো একটা এক্সপেরিমেন্টে। তো ইংরেজি মনে আছে, বাংলাটা মনে হচ্ছে না, বোধহয় এরকম হবে, চৌম্বক প্রাবল্য ঘনত্ব। ঠিক আছে, ফ্লাক্স মানে প্রাবল্য, তো হ্যাঁ তাই হবে। আচ্ছা, তারপর কি আছে, নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়। নিউক্লিয় রিঅ্যাক্টরের মডারেটর, মডারেটর কাকে ব্যবহার করে, ভারী জলকে। ভারী জল মানেটা কি, এবার আমি যদি জল বলি, জল মানে কি, জল মানে হচ্ছে H2O, এবং ভারী জল মানে কি, ভারী জল মানে হচ্ছে আমাদের D2O। এবার এই এইচ আর ডি মানে কি, আমাদের যে হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেনের না তিনটে আইসোটোপ থাকে, মানে একই পরমাণু ক্রমাঙ্ক কিন্তু তাদের ভরটা আলাদা। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই হাইড্রোজেনের কি পরমাণু ক্রমাঙ্ক তো সবসময় সেম থাকবে। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কারোর একটা বেসিক পরিচয়, মানে যদি পরমাণু ক্রমাঙ্ক বদলে যায় তাহলে মানুষটাই বদলে যাবে, মানে মৌলটাই বদলে যাবে আর কি বলতে চাইছি। তাহলে একের জায়গায় যদি পরমাণু ক্রমাঙ্ক কখনো 2 হয়ে যায়, তাহলে 2 হয়ে গেলেই সে কি হবে, হিলিয়াম হয়ে যাবে। যদি 8 হয়ে যায় তাহলে অক্সিজেন হয়ে যাবে, 9 হয়ে গেলে ফ্লুরিন হয়ে যাবে, 10 হয়ে গেলে নিয়ন হয়ে যাবে। তার মানে পরমাণু ক্রমাঙ্ক বা মোট প্রোটন সংখ্যা কতগুলো আছে তার ওপরেই মৌলের পরিচয় দাঁড়িয়ে থাকে। তাহলে এটা তো এক হতেই হবে, নাহলে তো হাইড্রোজেনই হবে না। কিন্তু পার্থক্য কোথায় থাকে, তাদের ভরে। একটা হয় 1 ভর, একটা হয় 2 ভর, একটা হয় 3 ভর, মানে তাদের নিউট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, যারা বোঝো একটু। তাহলে এই যে এক এক হাইড্রোজেন, এটাকেই আমরা হাইড্রোজেন বলি, সাধারণ হাইড্রোজেন। এই যে 2 এক হাইড্রোজেন তাকে আমরা ডয়টেরিয়াম বলি বা ডি বলি, এবং 3 এক হাইড্রোজেন তাকে আমরা ট্রিটিয়াম বা ট্রিটিয়াম বলি, তাহলে সেটাকে আমরা টি বলি। তাহলে এইটাই হচ্ছে কথা। তো এই যে ডয়টেরিয়াম, সেই ডয়টেরিয়ামটা দিয়ে যখন আমার জল হয়, মানে দুটো ডয়টেরিয়াম মিলে যখন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন তাকে আমরা বলি কি, ভারী জল। আর একটা অক্সিজেনের সাথে যখন দুটো সাধারণ হাইড্রোজেন যুক্ত হয় তখন তাকে আমরা বলি জল। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের জল। আর অক্সিজেনের সাথে দুটো ডি যুক্ত হলে তখন কি বলি, তাকে ভারী জল। বুঝে গেল? আচ্ছা, এত বুঝে কাজ নেই, ওটা মনে রাখতে হবে শুধু, যে আমাদের কি হবে, এখানে আমাদের উত্তরটা কি, ভারী জল। আচ্ছা, তারপর কি, তাও বুঝিয়ে দিলাম কারণ আইসোটোপের ক্ষেত্রে আমার কাজে লাগতে পারে কখনো। তারপর কি, দীর্ঘ পর্যায় সারণীতে, দীর্ঘ পর্যায় সারণী নোবেল গ্যাসগুলো কোথায় আছে। তো দীর্ঘ পর্যায় সারণী আমি যদি আধুনিকটা বলি তাহলে কি, আমাদের 18 নম্বরে আছে। ঠিক আছে, একদম শেষে একদম কোন কর্নারে থাকে কারা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর তার নিচে ইউইউও। ঠিক আছে, বা এটার নাম সম্ভবত ওজি, কেউ একবার চেক করে নিও, 118 নম্বর মৌল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কিসে থাকে, আমাদের গ্রুপ 18 এ থাকে। যদি মেন্ডেলিফের ক্ষেত্রে বলে, মেন্ডেলিফের আধুনিক সংস্করণটা, তাহলে এইটাকেই কিন্তু আমরা 0 নম্বর শ্রেণী বলি। ঠিক আছে, মেন্ডেলিফের আধুনিক শ্রেণী, তাই এখানে অপশন কোনটা আছে, 18। তো যদি নতুনটা বলি তাহলে 18, আর যদি পুরোনোটার আমি সংশোধিত রূপের কথা বলি তাহলে 0 নম্বর শ্রেণী। বোঝা গেল? তারপরের প্রশ্ন কি, আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হলো মোল, সংকেত ওজন, আণবিক ওজন, আয়নীয় ওজন। এখানে একটা কনসেপ্ট আছে, আয়নীয় যৌগ মানে কি, NaCl কি করে তৈরি হয়, তৈরি হয় আমাদের Na+ আর তার সাথে Cl যুক্ত হয়ে। তার মানে আমাদের এই আয়নগুলো পরস্পর স্থিতারিতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে থাকে। তা এগুলো কি করে, এই যে আমাদের আয়নিক যৌগগুলো, সেই আয়নিক যৌগগুলো না ল্যাটিস গঠন করে।
ল্যাটিস বা কেলাস কি? নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বা ল্যাটিস বলে। কিছুই বোঝা গেল না। মানে ওরা নির্দিষ্ট একটা জালক তৈরি করে বা একটা নেটওয়ার্ক তৈরি করে, মানে ঠিক এরকম। বইতে নিশ্চয়ই NaCl এর ছবি দেওয়া থাকবে। ঠিক আছে, তার এখানে একটা পরমাণু আছে, 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 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। একটা পরমাণুকে কেন্দ্র করে 6টা পরমাণু আছে, আবার সেই পরমাণুকে কেন্দ্র করে আবার 6টা পরমাণু আছে, সেরকম ভাবে মানে একটা সোডিয়াম, তার পাশে 6টা আমাদের কি আছে, ক্লোরিন। আবার আবার সেই ক্লোরিনের পাশে 6টা কি আছে, সোডিয়াম। এরকম ভাবে একটা নেটওয়ার্ক তৈরি করে, একটা পুরো টাওয়ার তৈরি করে, জালক তৈরি করে। ঠিক আছে, তাহলে এদের স্ট্রাকচারটা কেমন হয় আয়নীয় যৌগদের? একটা, এটা বড় প্রশ্নে আসে, তাই আমি বলছি এত ডিটেলসে। তাহলে কি বলবো, যে আয়নীয় যৌগগুলো, আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়নগুলি পরস্পর স্থিতারীতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়। ফলে তারা একটা ল্যাটিস বা জালকাকার গঠন তৈরি করে। কোনো স্বাধীন অণুর অস্তিত্ব থাকে না। কি বললাম? কোনো স্বাধীন অণু থাকে না। তাই অণু থাকলে তো বলবো যে অণুর ভরকে আণবিক ভর বলবো। তাই আণবিক ভর বলা উচিত নয়, বরং আমি সেই ক্ষেত্রে সংকেত ভর কথাটা ব্যবহার করব। এটা একটা বড় প্রশ্ন 2 নম্বর বা 3 নম্বরের জন্য। প্রশ্নটা হয় এরকম ভাবে আসবে যে আণবিক যৌগের ক্ষেত্রে কেন আণবিক ওজন কথার পরিবর্তে সংকেত ওজন বলা উচিত, অথবা এরকম দেবে যে NaCl এর ভর কত? সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, মানে যোগ করলে আসে 58.5। NaCl এর ভর, আণবিক ভর 58.5 বলবো নাকি সংকেত ভর 58.5 বলবো? তখন বলতে হবে যে NaCl একটা আয়নীয় যৌগ, এবং আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়নগুলি পরস্পর স্থিতারীতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়। ফলে তারা একটি ল্যাটিস বা কেলাসাকার জালক গঠন করে বিস্তার করে। ফলে কোনো স্বাধীন অণুর অস্তিত্ব থাকে না। তাই এক্ষেত্রে কোনো আণবিক ওজন বা আণবিক ভর কথাটি আহ, মানে উচিত নয় বলা, এবং তাদের ক্ষেত্রে সংকেত ওজন বলা উচিত। তাই NaCl এর সংকেত ওজন হচ্ছে 58.5। এরকম ভাবে বলতে হবে পুরো 2 নম্বরের উত্তরটা। আমি বলে দিলাম একবারে, যাতে কারোর কোনো কনফিউশন না থাকে। যদি ওই প্রশ্নটা আমাদের বড় প্রশ্ন দেয়, তাহলে কি আমরা করতে পারি। নেক্সট কোশ্চেন আমাদের কি দেওয়া আছে? অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস হাইড্রোজেন। তো আমি একটা করে দেখাচ্ছি। আমাদের যখন এরকম ROH, এটার মানে কি? আমাদের এই OH গ্রুপটার মানেই হচ্ছে সেটা কি, আমাদের অ্যালকোহলের গ্রুপ। ঠিক আছে, যার IUPAC নাম কি আমরা অল বলি। ঠিক আছে, OL, অল। এই যে লাস্টের দুটো অল, সেখান থেকে আসছে কি অল। ঠিক আছে, এবার সেই OH এর সাথে কোনো একটা আমাদের কি করতে হবে, কার্বনের গ্রুপ রাখতে হবে। এই আর মানে কি বলেছিলাম? আর মানে আমি বলেছিলাম যে অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ মানে কি, কার্বনের কিছু থাকতে হবে। যদি আমি কার্বনের জায়গায় এখানটা হাইড্রোজেন লিখে দিই, তাহলে কি হবে? আমি যদি এখানটা কার্বনের জায়গায় হাইড্রোজেন লিখে দিই, তাহলে কি হবে? না, হবে না। কারণ HOH মানে কি, HOH মানে তো H2O, একটা দুটো হাইড্রোজেন দুটো আর একটা অক্সিজেন, এটা তো জল হয়ে গেল। এটা কি অ্যালকোহল হবে? না। তাহলে তো জল খেলে আমরা টলে বেড়াতাম। অ্যালকোহল খেলে টলে, কিন্তু জল খেলে টলে নাকি? না। তাহলে এইচওএইচ তো একটা অ্যালকোহল না, এইচওএইচ কি একটা জল। তাহলে ওএইচ এর সাথে একটা কার্বনের কিছু থাকতে হবে, তাই আমরা আর দিয়ে ডিনোট করি। এবার তার সাথে যদি আমি কখনো কি করি, তার সাথে আমি যদি আমাদের সোডিয়ামকে যুক্ত করি, তাহলে কি তৈরি হয়? অ্যাকচুয়ালি তখন কি করতে হয়, আমাদের এটা 2 মোল নিতে হয় এবং দুটো নাইট্রোজেন নিতে হয়। তাহলে কি হয়, এখান থেকে আমাদের এই যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটা বেরিয়ে যায়। কি হয়? এই যে আমাদের হাইড্রোজেন বাবা জীবন, সেই হাইড্রোজেন বাবা জীবন বেরিয়ে যায়। কটা হাইড্রোজেন বাবা জীবন বেরোবে? দুটো নিচ্ছি তো, তাহলে কি একটার থেকে একটা হাইড্রোজেন বেরোবে আর একটার থেকে আর একটা হাইড্রোজেন বেরোবে, মোট দুটো হাইড্রোজেন বেরোবে। আর তৈরি কি হবে? তাহলে দুটো হাইড্রোজেন মিলে গেলে তৈরি হবে আমাদের H2 গ্যাস, যেটা আমাদের উড়ে যাবে। ঠিক আছে, আর তৈরি কি হচ্ছে তাহলে? আর তার সাথে O পড়ে রয়েছে, এবং এই হাইড্রোজেন যে বেরিয়ে গেল, তাহলে ওই ঘরটায় কেউ আসবে তো, সেখানেই আমাদের সোডিয়াম চলে আসে। তাহলে কি তৈরি হয়? RONA। এবার এটা কিছুই মাথায় ঢুকলো না। আমি তাহলে এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। কতজন তৈরি হবে? দুজনই তৈরি হবে, কারণ দুজন নিয়েছিলাম তো। তাহলে আমি এটার একটা এক্সাম্পল দেবো, যাতে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি। তাহলে আমি যদি এটার একটা এক্সাম্পল নিই, যেটা আমাদের পরীক্ষায় আসার চান্সেস খুব বেশি আছে। কি আমি বললাম যে আমার কাছে ইথাইল অ্যালকোহল আছে, কি CH3CH2OH, তার সাথে আমি সোডিয়ামের বিক্রিয়া করাচ্ছি। তাহলে কি তৈরি হবে? তাহলে আমি কি বলবো? আমি বলবো যে আমার এটা চাই 2 মোল। ঠিক আছে, আর করলে আমি কি করবো, এখান থেকে সোডিয়াম বার করব, সরি হাইড্রোজেন বার করবো। তাহলে হাইড্রোজেন বেরিয়ে গেলে কি হবে? হাইড্রোজেন বেরিয়ে গেলে আমার তৈরি হবে হাইড্রোজেন। কি কথা, হাইড্রোজেন বেরিয়ে গেলে কি তৈরি হবে? হাইড্রোজেন। মানে এখান থেকে দুটো হাইড্রোজেন পরমাণু বেরোবে, তাহলে এখানে এসে কি তৈরি হবে? একটা হাইড্রোজেন অণু তৈরি হবে, যেটা কি আমাদের গ্যাসিয়াস ফর্মে বেরিয়ে যাবে। এটা কি আমাদের গ্যাসিয়াস ফর্মে রয়েছে। এবং এই যে CH3CH2O পড়ে রইলো, CH3CH2O, অক্সিজেনের তো এদিকে একটা হাত এদিকে একটা হাত ফাঁকা পড়ে যাচ্ছে, সেখানে কে আসবে? সেখানেই সোডিয়াম বাবা জীবন ঢুকে যাবে। তাহলে কি তৈরি হবে? এখানটায় সোডিয়াম বাবা জীবন ঢুকে যাবে। কত মোল তৈরি হবে আমার এখানটা? এখানটা কিন্তু আমাদের 2 মোলই তৈরি হবে। ঠিক আছে, সোডিয়ামটাও কিন্তু আমাকে 2 মোল নিতে হবে। বোঝা গেল রিয়াকশনটা? আর একটা করে দেখাচ্ছি। আমার যদি এরকমই বিক্রিয়া, কিচ্ছু না, আমি শুধু কি করব, এইচ তুলবো, সোডিয়াম লাগাবো। মানে আমি কিরকম ভাবে মনে রাখবো, যে হাইড্রোজেন হাটাও সোডিয়াম লাগাও। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখবো, হাইড্রোজেন হাটাও সোডিয়াম লাগাও। তাহলে আমি যদি বলি যে
CH3OH, তার সাথে আমি লাগাচ্ছি সোডিয়াম, তাহলে কি হবে? তাহলে কি বলবো? হাইড্রোজেন হাটাও সোডিয়াম লাগাও, তাহলে কি বলবো? CH3O, হাইড্রোজেন হাটাও সোডিয়াম লাগাও, তাহলে সোডিয়াম লাগিয়ে দেবো। আর তার সাথে তৈরি হবে কি? হাইড্রোজেন। এবার দুটো হাইড্রোজেন আমার যেহেতু H2 হতে হবে, তাহলে কি করতে হবে? এখানে দুটো নিতে হবে, এখানে দুটো নিতে হবে, এটা ঠিক আছে? তাহলে তৈরি হবে এটা দুটো। ঠিক আছে, বোঝা গেল? এতটাই ইজি, হাইড্রোজেন হাটাও সোডিয়াম লাগাও, ব্যাস। নেক্সট কি আমাদের? তাহলে বিভাগ ক আমাদের শেষ। এবার আসবো বিভাগ খতে। তো বিভাগ খ কি আমাদের? বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম স্তর? আমি পড়ানোর সময় বলেছিলাম আমার মেসো খুব ঠান্ডা মানুষ, তাহলে কি আমার মেসোস্ফিয়ার কি আমাদের শীতলতম স্তর? তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আমাদের মেসোস্ফিয়ার। ঠিক আছে, তারপর কি হচ্ছে আমাদের ওডিএস। ওডিএস এর ফুল ফর্ম কি? ওডিএস মানে হচ্ছে আমাদের ওজোন, আর ডি ফর হচ্ছে ডিপ্লেটিং, ডিপ্লেটিং মানে কি? ক্ষয়কারী। আর এস মানে হচ্ছে আমাদের সাবস্ট্যান্সেস। তাহলে ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস। যদি এর উদাহরণ চাই, তাহলে উদাহরণ আমাদের দু রকমের, একটা হচ্ছে আমাদের সিএফসি, আর একটা হচ্ছে আমাদের এনওএক্স। এনওএক্স মানে কি? নাইট্রোজেনের অক্সাইড সমূহ। তাহলে সেটা কি কি হয়? সেটা হয় এনও, সেটা হয় NO2, আর সেটা হয় N2O। তাহলে এই চারজন মিলে কি করে? আমাদের ওজনকে মানে ক্ষয় করে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? তাহলে সিম্পল অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে আমাদের NO। কি করে হয় সেটাও আমি বলে দিচ্ছি। আমি যে এই বলছি যে আমাদের এখানে বিদ্যুৎ ক্ষরণ হচ্ছে, তো আমাদের যে নাইট্রোজেন আছে না, সেই নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া নর্মাল টাইমে হতে পারে না। কেন হতে পারে না? কারণ নাইট্রোজেনের মধ্যে থাকে ত্রিবন্ধন, ট্রিপল বন্ড, সেটা খুব স্টেবল হয়, সেটা খুব সুস্থিত হয়, নর্মাল টাইমে ভাঙে না। কিন্তু বিদ্যুৎ ক্ষরণ যখন হয়, মানে যখন বাজ পড়ছে, বজ্রপাত হচ্ছে, তখন কি হয়? একটা হাই টেম্পারেচার তৈরি হয়। তো অ্যাকচুয়ালি ওখানে অ্যাক্টিভেশন এনার্জি লাগে খুব বেশি পরিমাণে, সেই অ্যাক্টিভেশন এনার্জিটা কি তৈরি হয় এখানটায়। তাহলে যখনই এই এত পরিমাণ আমাদের কি লাইটনিং হচ্ছে একরকম, আমি এখানটা বাজ ফেলে দিই, তো এখানে আমার এরকম লাইটনিং হচ্ছে, এরকম আবার করে দিও না পরীক্ষা। তাহলে যেই আমাদের এরকম লাইটনিং হয়, তাহলে লাইটনিং হলে কি হয়? ওটা NO তে পরিণত হয়ে যায়। আর NO আমাদের কি করে? এই যে NO আমাদের কি ওজোন স্তর ক্ষয় করে। তাহলে এই যে অনু গ্যাস, NO, তাহলে এই যে NO সেটা কি করে? তারপর O3 এর সাথে বিক্রিয়া করে, করলে কি করে? সে NO2 আর এদিকে O2 তৈরি করে। বিক্রিয়াটা কি ব্যালেন্স করার দরকার? একবার চেক করে নিই। এখানে নাইট্রোজেন দুটো আছে, এখানে তো নেই, তাহলে এখানে 2 বসিয়ে দিই। এখানে অক্সিজেন দুটো, এখানে অক্সিজেন দুটো, তাহলে এটা ঠিক আছে। এখানে একটা অক্সিজেন, তিনটে অক্সিজেন, চারটে অক্সিজেন বাদিকে, এদিকেও দুটো দুটো, চারটে অক্সিজেন, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, তাহলে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কমপ্লিট রিয়াকশন যে বিদ্যুৎ ক্ষরণের সময় কি হয়। আমাদের কি বলবো? যে বিদ্যুৎ ক্ষরণে কি বলবো? O3 ক্ষয়। তাহলে আমাকে যদি বলে যে বিদ্যুৎ ক্ষরণের সময় ওজোন ক্ষয়ের বিক্রিয়া লেখো, তাহলে এই দুটো স্টেপ লিখলেই কিন্তু আমার হয়ে যাবে। ফার্স্ট স্টেপে কি হয়? বিদ্যুৎ ক্ষরণ হলে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করতে পারে, করলে কি হয়? আমাদের NO তৈরি হয়। এবার এই NO তো আমাদের সেই ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স, তাহলে সে কি করে? ওজনের সাথে বিক্রিয়া করে NO2 আর O2 তৈরি করে। তাহলে এই যে আমার ছিল ওজোন অণু, সেই ওজোন অণু তো আর থাকলো না। ওজোন অণু কি হলো? আমাদের অক্সিজেন অণুতে তৈরি হয়ে গেল, অক্সিজেন অণুতে পরিণত হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাকে বলছে খুব উচ্চ চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমরা মনে রাখবো। কি আমাদের হচ্ছে? নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতা। আমি চাপ দেব নিম্ন আর উষ্ণতা করব উচ্চ। তাহলে উচ্চ উষ্ণতা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবো আমরা এটা, যে নিম্নচাপ উচ্চ উষ্ণতা যখন হয়, তখন কি আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কি বললাম আমি বললাম যে আমাদের চাপ সেটা কি হবে? খুব নিম্ন হবে। আর টেম্পারেচার সেটা কি আমাদের খুব উচ্চ হবে। তখন আমাদের কি হবে? বাস্তব যে গ্যাস, সেই বাস্তব গ্যাস আমাদের আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। ঠিক আছে, এটা কি ইকুইভ্যালেন্টের চিহ্ন, না বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের প্রায় ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, মানে ওরকমই আচরণ করে। কেন? কারণ আমি যখন টেম্পারেচার বাড়িয়ে দিই, অণুগুলো ছুটোছুটি করা চালু করে, তাহলে ওদের মধ্যে যে আন্তরাণবিক দূরত্ব, সেই দূরত্বগুলো বেড়ে যায়, আন্তরাণবিক আকর্ষণ বলটা কমে যায়। তাহলে ওগুলোই তো আমাদের পস্টুলেট ছিল, যে আর কি আমি ওগুলোকে নেগলেক্ট করছি, তাহলে তখন আমরা নেগলেক্ট করতে পারি প্রায়। বোঝা গেল? আচ্ছা, তারপরের কোশ্চেন কি আমাদের? তারপরের কোশ্চেন আমাকে বলছে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? আমি নিচে এসে সলভ করছি, তা ওটার পরের গুলোকে করে নিই। তারপর বলছে হিরে তাপের কুপরিবাহী পদার্থ। না, হিরে তাপের সুপরিবাহী পদার্থ। তাহলে এটা কি হবে? এটা সুপরিবাহী হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা আমাদের মিথ্যা, এটা আমাদের ফলস স্টেটমেন্ট। হিরে কি তাপের সুপরিবাহী পদার্থ? ভালো রকম তাপ পরিবহন হতে পারে। ঠিক আছে, তারপর কি বলছে আমাদেরকে? তারপর বলছে তাপ পরিবাহিতা রাশিটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। তাপ পরিবাহিতা মানে তাপ যেতে পারবে কিনা, সেটা পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি বলতে মানে আলাদা আলাদা পদার্থ। হ্যাঁ, স্বাভাবিক জিনিস, জলের মধ্যে দিয়ে একরকম যাবে, লোহার মধ্যে দিয়ে একরকম যাবে, ইস্পাতের মধ্যে দিয়ে একরকম যাবে, তামার মধ্যে দিয়ে একরকম যাবে, হীরের মধ্যে দিয়ে একরকম যাবে। প্রত্যেক পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক আলাদা হবে। তাপ পরিবাহিতাঙ্ক মানে কি? তাপ পরিবাহিতার অঙ্ক মানে পরিমাণ।
ঠিক আছে? তাহলে প্রত্যেকের আলাদা আলাদা হবে। আমরা দেখেওছিলাম যে কার বেশি হয় কার কম হয়, তাহলে নিশ্চয়ই সেটা প্রকৃতি বিশেষে কি আমাদের সেটা আলাদা আলাদা হবে। তাহলে এটা কিন্তু আমাদের শক্তি বক্তব্য, যে আমাদের পদার্থটাই যদি পাল্টে যায় বা পদার্থের প্রকৃতি যদি পাল্টে যায়, তাহলে কিন্তু আমাদের তাপ পরিবাহিতা পাল্টে যাবে। তাহলে এটা হচ্ছে সত্যি যে তাপ পরিবাহিতা বা তাপ কতটা যেতে পারবে সেই ধর্মটা একটা পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। বোঝাই গেল। নেক্সট প্রশ্ন কি, কখন একটি উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়? এটাও আমরা নিচে ছবি এঁকে দেখাচ্ছি। তারপরে প্রশ্নটা কি, কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? তা আমরা জানি যে প্রতিসারাঙ্ক c/v এর উপর নির্ভর করে, তাই তো? তাহলে এখানে মাধ্যমের প্রতিসারাঙ্ক বলছে, তো তাহলে মাধ্যমের বেগ নিতে হবে। তাহলে আমাদের এই যে মাধ্যমের প্রতিসারাঙ্ক সেটা আছে এদিকে গুণে, কিছু নেই মানে নিচে ভাগে 1 আছে, তাহলে এটা গুণের অংশে রয়েছে, আর এইটা তো এদিকে ভাগের অংশে রয়েছে। তাহলে একটা গুণে একটা ভাগে, তার মানে কি এরা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে আমি কি বলবো যে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের ওপর ব্যস্তানুপাতিক সম্পর্কে নিযুক্ত। ঠিক আছে? তার মানে আমার যদি বেগ বাড়ে, আমার যদি কখনো ভি বাড়ে, তাহলে মিউ কমবে, আর যদি আমার কখনো বেগ কমে যায় তাহলে কি মিউ আমার বেড়ে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে এ যদি বাড়ে তাহলে ও ঠিক ততগুণ কমে যাবে, এ যদি কমে যায় তাহলে ও ঠিক ততগুণ বেড়ে যাবে। নেক্সট প্রশ্ন কি, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আর্থিং তারের কি রং হয়, সবুজ বা হলুদ? ঠিক আছে, আমি নিচে দেখিয়েও দিয়েছি, আগের দিনও বলে দিয়েছিলাম যে এটা পড়ে নিতে, যে আমাদের আর্থিং তার কি আর সবুজ বা হলুদ। ঠিক আছে। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়? ঠিক আছে, এগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং এ সেমিকন্ডাক্টর ফিজিক্সের ল্যাব করতে হতো। যখন তোমরা যদি পরবর্তীকালে কেউ পড়ো তাহলে তোমাদেরকেও করতে হবে, খুব ইন্টারেস্টিং লাগে সেগুলো। তো অর্ধপরিবাহীর রোধ কি হয়, আমাদের অপোজিট হয় মেটালের থেকে, কি হয় তখন রেজিস্ট্যান্স কমতে শুরু করে। তাহলে অর্ধপরিবাহীর রোধের গ্রাফটাও কিরকম ছিল, আমি যদি রোধের অঙ্ক মানে রোধের পরিমাণ যে মাপে মানে রোধাঙ্ক, তার সাথে যদি টেম্পারেচারের গ্রাফ অঙ্কন করি তাহলে সেই গ্রাফটা কিন্তু এরকম হয়, মানে যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি আমার কিন্তু অর্ধপরিবাহী রোধ কমতে থাকে। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে কি বলবো, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ বলেছে, তাহলে রোধ কি আমার কমতে থাকে, রোধ কমে গেলে যাওয়া মানে কি রোধাঙ্ক কমে যাওয়া। ঠিক আছে। আচ্ছা, রোধ কমে গেলে কি হবে আমার, তাহলে পরিবাহিতা বৃদ্ধি পাবে বলতে পারি, কারণ রোধ যত কমবে, রোধ কমা মানে কি বাধা দিতে কম পাচ্ছে, রোধ মানেই বাধা, কাকে বাধা, তড়িৎ প্রবাহ হতে বাধা দিচ্ছে। আর পরিবাহিতা মানে কি তড়িৎ প্রবাহ হতে পারে কিনা, তাহলে পরিবাহিতা তখন বেড়ে যাবে, পরিবাহিতাঙ্ক তখন বেড়ে যাবে, পরিবাহিতাঙ্ক তখন বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টস কিছু। এইবার ওই দুটো অঙ্ক করবো, কি কি ছিল প্রথমে, প্রথম ছিল 1 গ্রাম জলে অণুর সংখ্যা, তাহলে আমি ওই অঙ্কটা করি। তাহলে আমাকে প্রথমে বলছে যে 1 গ্রাম জল, তাহলে আমার প্রশ্নটা কি বলেছে, 1 গ্রাম জল। ঠিক আছে, এবার এই 1 গ্রাম জল বলছে মানে কি জলের ভর দিচ্ছে না, গ্রাম কার একক হয়, গ্রাম হয় আমাদের ভরের একক, তাহলে ভর দিয়েছে। আমি জানি, আমি আমার ভিডিওস গুলোতেও শিখিয়েছি, আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম, যে ভর দেওয়া মানেই আমি সবসময় আণবিক ভর বার করব। আণবিক ভরকে আমরা কি ধরি, আমরা আপেক্ষিক আণবিক ভরকে এম ধরি। ঠিক আছে, তাহলে সেটা কি করে বার করে, জল মানে কি, জল মানে হচ্ছে আমাদের H2O। এবার হাইড্রোজেনের ভর কত হয়, হাইড্রোজেনের ভর হয় আমাদের 1, অক্সিজেনের ভর হয় আমাদের 16। তাহলে H2 তার মানে দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে 2 গুণ 1, এবং অক্সিজেন একটাই রয়েছে, তাহলে 1 আর একটা অক্সিজেনের ভর কত, 16। তাহলে আমি যদি এটাকে যোগ করি তাহলে 2 যোগ 16 তার মানে কত আসছে, আমাদের আসছে 18। আচ্ছা, তাহলে এই যে আমি আণবিক ভরটা পেয়ে গেলাম, সেটা তাহলে আমি এখন লিখে নেবো কত, আমাদের এদিক থেকে 18। আচ্ছা, এবার আমাকে কি বার করতে বলেছিল আমি সেটাই ভুলে গেছি। কি দিয়েছিল, আচ্ছা অণুর সংখ্যা বার করতে বলেছে, তাই অণুর সংখ্যাকে আমরা কি ধরি, অণুর সংখ্যাকে আমরা ধরি ক্যাপিটাল এন, তাহলে কি অণু সংখ্যা, অনুসংখ্যাকে ক্যাপিটাল এন ধরি আর সেটা কোয়েশ্চেন মার্ক। এবার আমি কি বলেছি যে আমাদের মোল সংখ্যা সবসময় মোল সংখ্যার ফর্মুলা লিখবো, তাহলে আমার এন দিয়ে কোন ফর্মুলা হয়, এন দিয়ে হয় এন বাই এন এ, যেখানে এন এ কি, এন এ হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা আমাদের মনে রাখতে হয় 6.022 গুণ 10⁻23। এটা আমাদেরকে মনে রাখতে হয় কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এটা একটা ফর্মুলা ছিল। আর একটা ফর্মুলা আমাদের এখানে কাকে দেখছি, ভর আছে, তাহলে ভর দিয়ে ফর্মুলা কি হয়, W/m। এই দুটো ফর্মুলা হয়। তাহলে আমি কি বলেছি যে যেই দুটো ফর্মুলা আসবে সেই দুটো ফর্মুলাকে আমি বক্স করে দেবো, তাহলে এই যে বক্স করে দিলাম। এবার বক্স করার পর আমি কি করবো, বক্স করার পর আমি শুধু ফর্মুলাটার মানগুলো বসিয়ে দেবো এবার দেখে দেখে। তাহলে এন এর মান আমাকে বার করতে হবে, তাহলে এন এর মান আমি জানি না, এন এ আপাতত এন এই থাকুক। ডাব্লু আমার কত, ডাব্লু আমার বলছে 1 গ্রাম, এবং এম কত, এম হচ্ছে আমাদের 18। ঠিক আছে, তাহলে এবার আমার এখান দিয়ে কি আসবে, তাহলে এখান দিয়ে আমি পাচ্ছি যে এন এর মান তাহলে কত হবে, এন এ বাই 18। ঠিক আছে, কেন আমি ভাগ করলাম না, এই কারণেই, কারণ এখানে যদি 6.022 বসাই, 6.022 কে 18 দিয়ে আমাদের ভাগ করা বিশাল চাপ। ঠিক আছে, মানে পারবোই না। হার্ড টু হার্ড আমরা এটাকে 6.022 গুণ 10⁻23, মানে ওটাকে আমি 6 ধরে নিতে পারি, আর এখানে 18 ধরতে পারি, তাহলে এদিক দিয়ে কেটে যাবে 3, 1/3 করলে তাহলে আমি ওখান থেকে তাহলেও একটা কিছু করতে পারি। ঠিক আছে, 10/3 করে নেবো অ্যাটলিস্ট, তাহলেও করা যায়, কিন্তু দরকার নেই, আমি এই অবধি এসে ছেড়ে দেবো। তাহলে আমি কি বলবো, এন মানে কি আমাদের, এন মানে হচ্ছে আমাদের অনুসংখ্যা। তাহলে আমি উত্তরটা এরকম ভাবে লিখবো যে আমাদের যে নির্ণেয় অনুসংখ্যা
সেটা হলো Na/18। তারপর লিখে দেবো যে যেখানে Na হলো 6.022 গুণ 10⁻23, আর এটাকেই আমরা কি বলি, এটাকেই আমরা বলি অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এরকম ভাবে বলে দেবো, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, আমরা ফুল মার্কস পেয়ে যাবো। বুঝে গেল? আচ্ছা, এরপর আরেকটা কি ছিল জানো? আরেকটা ছিল, কখন একটি উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব গঠন হয়? কখন হয়? যখন আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে বস্তু রাখা হয়। সেটাও আমি রেখাচিত্র করে দেখিয়ে দিচ্ছি। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে বস্তুকে তাহলে কোথায় রাখতে হবে? বস্তুকে রাখতে হবে আলোক কেন্দ্র মানে ও এবং ফোকাসের মধ্যে। এটা লিখলেই নাম্বার দিয়ে দেবে 1 নাম্বার। তাও আমি বুঝিয়ে দিচ্ছি যে তখন কি হয়, আমি রেখাচিত্রটাই অঙ্কন করে দিচ্ছি। তাহলে এটা ধরে নিলাম একটা উত্তল লেন্স, তাহলে তার কি হবে? লেন্সটা তো এদিকে ছোট হয়ে যাচ্ছে, তো আরেকটু ঠিক করে রেখে দিই। এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। মাঝখানে কি থাকছে? আমাদের আলোক কেন্দ্র। এদিকে একটা ফোকাস, এদিকে একটা ফোকাস। অবশ্যই আমি হাতে আছি, মাপটা পুরো সঠিক হচ্ছে না, তাই জন্য একটু এদিক ওদিক হতে পারে, মানে আর কি আঁকাটা হয়তো প্রপারলি ম্যাচ করছে না। আচ্ছা, এর আমি সেন্টারটা এরকম ড্র করি, তাই সেন্টার দিক দিয়ে ড্র করছি। আচ্ছা, গেল। আচ্ছা, এবার আমার বস্তুকে কোথায় রাখবো বলছি আমি? ও আর এফ এর মধ্যে। তাহলে এই যে এখানটা রাখলাম ও আর এফ এর মধ্যে, তাহলে এটা কি আমাদের বস্তু। তাহলে এই বস্তুর থেকে আমাকে কি করতে হবে? আমাদের লাইন পাস করতে হবে। তাহলে একটা কাজ করি, আমি একটা লাইন কি করব, এই ও দিয়ে পাস করে দেবো। তাহলে আমাদের ও দিয়ে পাস করলে কি হয়? ও দিয়েই বেরিয়ে যায়। তাহলে ও দিয়ে বেরিয়ে গেল। ও মানে কি? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো আলো যায় তাহলে সে সোজা বেরিয়ে যায়, কোথাও থামে না। আর একটা আলো কি করবো, আমি প্রধান অক্ষের সমান্তরাল পাঠাবো। এবার প্রধান অক্ষের সমান্তরাল আলো পাঠালে কি হয়? সে ফোকাস দিয়ে বেরিয়ে যায়। তাহলে কি হচ্ছে? ফোকাস দিয়ে বেরিয়ে গেল। এবার এই আলো দুটো কি কোথাও গিয়ে ম্যাচ করবে? আমার তো মনে হচ্ছে না, তোমাদেরও মনে হবে না। তাহলে কি হয়? এদেরকে আমি পিছন দিকে কিন্তু আমি ভাবতে পারি যে এই আলো দুটোর যদি আমি পিছন দিকে এদের পিছনটাকে লাগাই, তাহলে এদের পথ দুটো ঠিক এই পিছনে এসে মিলে যাবে না? হ্যাঁ, পিছন দিকে এসে মিলে যাচ্ছে। তাহলে এইদিকে কি হবে? একটা প্রতিবিম্ব গঠন হবে। পিছন দিকে, সামনের দিকে কি কোথাও মিলবে? এর মতো চলে যাচ্ছে, এর মতো মিলে যাচ্ছে। এদের কোনো ভবিষ্যৎ নেই, এদের কোনো ফিউচার নেই। তাহলে এরা কোনোদিনই মিলবে না। কিন্তু ওদের পথ দুটোকে যদি আমি এদিকে এক্সট্রাপোলেট করি, তাহলে ওদের পিছন দিক থেকে যে আলোটা আসছে এদিক থেকে, সেই আলোটা ঠিক এই পিছন দিকে এসে একটা জায়গায় মিট করবে। তাহলে ওখানে কি তার প্রতিবিম্ব গঠন হবে। এবার এখান থেকে আমি এর বৈশিষ্ট্যগুলো কি করে লিখি? এইটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি করে বোঝায়? এই যে রশ্মি দুটো, এই রশ্মি দুটো প্রতিফলিত রশ্মি, আর প্রতিফলিত রশ্মির যে ইন্টারসেকশন বা ছেদ, সেখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হয়। আর এখান থেকে আলোগুলো যাচ্ছিল, এগুলো কি আমাদের আপাতিত আলোক রশ্মি। আপাতিত আলোক রশ্মির ছেদ কি আমাদের বস্তু গঠন করে। তাহলে এটা হচ্ছে আমাদের বস্তু, আর এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এবার এই প্রতিবিম্বের যদি আমি বৈশিষ্ট্য বলি, তাহলে আমি কি কি বলবো? তাহলে এই বস্তু, এই যে প্রতিবিম্বটা আছে, এর এর মাথাটা ওপরের দিকে আর বস্তুর মাথা ওপরের দিকে। তাহলে একই দিকে যদি মাথা থাকে, তাহলে আমরা কি বলবো? সমশীর্ষ। মানে একই দিকে মাথা, শীর্ষ মানে কি? মাথা, একই দিকে মাথা। আচ্ছা, এই বস্তুর থেকে এটা কি বড় হয়েছে না ছোট হয়েছে? বড় হয়ে গেছে। তাহলে আমি কি বলবো? বস্তুটা হয়েছে, সরি, প্রতিবিম্বটা হচ্ছে বিবর্ধিত। এবং এটা কি সত্যি সত্যি মিলেছে, নাকি আমি মনে করছি যে মিলবে পিছনে এসে? আমি মনে করছি মিলবে। সত্যি সত্যি মেলা মানে কি? এই দুটো, যে দুটো বেরোচ্ছে তারাই মিলতো? না, তারা হচ্ছে না, আমরা মনে করছি যে পিছনে এসে মিলে যাবে। তাহলে তখন তাকে আমরা বলি অসৎ বিম্ব। যদি সত্যি মেলে তাহলে সৎবিম্ব, যদি সত্যি না মেলে, আমাদের মনে হচ্ছে মিলবে, তাহলে তখন আমরা বলি অসৎ বিম্ব। তাহলে এই যে যখন আমরা একটা বস্তুকে আমার আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখবো, তখন কি হবে? বস্তুটা অসৎ বিম্ব তৈরি হবে একটা উত্তল দর্পণের ক্ষেত্রে, সরি, উত্তল লেন্সের ক্ষেত্রে। বোঝা গেল? ও মানে কি? ও মানে হচ্ছে আমাদের আলোক কেন্দ্র। ও মানে আমাদের আলোক কেন্দ্র। আর এফ মানে কি? এফ মানে হচ্ছে আমাদের ফোকাস। নেক্সট প্রশ্ন দেখা যাক তাহলে। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন আমাকে বলছে যে একটা ইউরেনিয়াম 235 মৌলর এন বাই পি এর মান বার করতে। এন মানে কি? এন মানে হচ্ছে আমাদের, উল্লেখ করে দেওয়া উচিত, এন মানে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এবং পি মানে কি? পি মানে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। তো খুব ইজি প্রশ্ন এসব। যাই হোক, তাও করছি। কি বলছে আমাকে? ইউরেনিয়াম 235। আর ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হয়? 92 হয়। দেয়নি যখন, তাহলে আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা কত হয়? প্রোটন সংখ্যা হচ্ছে নিচে যেটাকে লেখা থাকে, মানে পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে এইটাই কি তার প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা বা পি, সেটা কত আসবে? সেটা আসবে 92। এবার বলছে নিউট্রন সংখ্যা বার করতে। নিউট্রন সংখ্যা বার করতে গেলে আমাদের ভর, মানে ভর সংখ্যা, তার থেকে আমাদের জেড বা প্রোটন সংখ্যা বিয়োগ করতে হয়। তার মানে আমি কত থেকে কত বিয়োগ করব? 235 থেকে 92 বিয়োগ করব। তাহলে আসছে এটা 3, এদিকে হচ্ছে 13। তাহলে 9 আর 4 13, আর এদিকে আসছে 143। এবার তাহলে আমাকে এন বাই পি বার করতে বলছে। তাহলে এন বাই পি কত হবে? 143 বিয়োগ 92। তাহলে এবার এটা ভাগ করে নিও, ভাগ করে নিয়ে বলে দিও, অথবা এই অবধি অ্যান্সার করে দিও। ভাগ করে নিয়ে বলে দেওয়াটাই বেটার, একদম রেশিও বার করে দেবে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সমতা বিধান করো। নোবেল গ্যাস, নোবেল গ্যাস কার? আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এই যে রেডন রয়েছে। ইনভার, ইনভার হচ্ছে একটা সংকর ধাতু। তাহলে এই যে
ইনভার্ট একটা সংকর ধাতু, বইতে সব সংকর ধাতুর নামগুলো লিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিও। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, আমি এটা করে দেখাচ্ছি। আর এইটা কি, এটা হচ্ছে আমাদের কার্বন দ্বারা জিঙ্কের কার্বন বিজারণ পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বাম থেকে যখন আমরা ডান দিকে যাই তখন কি হয়, তখন আমাদের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে, এবং নিচের দিকে যখন আমরা যাই তখন এটা হ্রাস পেতে থাকে। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা তত কি আমাদের হ্রাস পেতে থাকে। এবার আমি যদি, আচ্ছা এদিকে নোবেল গ্যাসদের কিন্তু শূন্য হয়, তাই নোবেল গ্যাসদের বাদ দিয়ে ভাববে। তাহলে আমি যদি বাম থেকে পর্যায় সারণী বাম থেকে ডান দিকের দিকে যাই তাহলে তো বেড়ে যাবে, তাহলে আমি কি ডান দিকে যাব না? কেন? কারণ আমাকে সর্বনিম্ন বলছে, আমি কম খুঁজছি, তাহলে ডান দিকে তো যাবোই না, তাহলে বেড়ে যাবে। তাহলে আমি কি করবো, নিচের দিকে যাবো। তাহলে নিচের দিকে আস্তে 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 সবার নিচে কে থাকছে, এদিকে হাইড্রোজেন, হাইলি না কা রাব সে ফারিয়ার। এবার ফারিয়ার যে ফ্রান্সিয়াম সেটা তো তেজস্ক্রিয়, ওটা বাদ দিচ্ছি। তাহলে সবার নিচে কাকে পাচ্ছি, সিজিএমকে পাচ্ছি। তাহলে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক কি হবে, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক সেটাকে, সেটা হচ্ছে আমাদের সিজিএম। আমি যদি বলি সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক, সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক, তাহলেও সেটা হবে সিজিএম। যার তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন তারই তো তড়িৎ ধনাত্মকতা সর্বোচ্চ হবে, অপোজিট তো পুরোপুরি। বোঝা গেল? তাহলে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা বলুক বা সর্বোচ্চ তড়িৎ ধনাত্মকতা বলুক, তাহলে হবে সিজিএম। একইভাবে আমাকে যদি বলে যে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা, তাহলে হবে ফ্লুরিন। তাহলে কি হবে অপোজিটটা, সর্বনিম্ন তড়িৎ ধনাত্মকতা হবে, সেটা হবে কি, ফ্লুরিন। তাহলে এই অ্যান্সারটা আমাদের কি হবে, আমাদের হবে সিজিএম। কেউ যদি কোনো একটা নাও বার করতে পারো, বাকি তিনটে পারলেই তো হয়ে যাবে। এখানে মনে হচ্ছে একটা, ও এই একটা প্রশ্ন বাদ গেছিল, হ্যাঁ 6, 14, আচ্ছা করে দিচ্ছি। তাহলে আমাকে প্রশ্নটা কি বলেছে, আমাকে প্রশ্নটা বলছে যে 14, 6 কার্বন, তার থেকে কি বেরোলো, যে সেটা 14, 7 নাইট্রোজেন হয়ে গেল। তা আমরা ভাবি না যে এখানে 6 আছে, এখানে 7 আছে। হুম, ঠিক আছে। তাহলে এখানে কি করলে আমার এটা 6 আসবে? আমি জানি যে এদিকে 14 কার্বন, এদিকে 6, এখানে কিছু একটা থাকবে, এদিকে 14, এদিকে 7, এদিকে নাইট্রোজেন। তা আমি এখানে কত বসালে এদিকে 6 পাবো? 7 এর সাথে কত যোগ করলে এদিকে 6 পাবো? নিশ্চয়ই -1। আর 14, এদিকেও 14, তার মানে 0 যোগ করলেই তো 14 পাবো। তাহলে কত হবে? 0। এবার এটা তাহলে কার থাকে? -1 আর 0, 0 ভর, মানে ভর নেই, কিন্তু আধান আছে -1, এটা কার থাকে? ইলেকট্রনের থাকে। তার মানে আমি এখানটায় উত্তরটা কি, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে -10 ইলেকট্রন, তার মানে ইলেকট্রন। অথবা এইটাকেই আমরা কি বলি, বিটা কণা বলি। কি বলি এটাকে? এটাকে আমরা বলি বিটা কণা। বোঝা গেল? আমাকে বাম দিক ডান দিক সমান রাখতে হবে তো। তাহলে ভর এদিকেও 14 আছে, এদিকেও 14 আছে, তাহলে এখানটা 0 বসবে। আর এখানে 6 আছে, এখানে 7 আছে, তাহলে 7 এর সাথে কত যোগ করলে আমার 6 হয়? নিশ্চয়ই -1। 7 এর সাথে আমি যদি -1 যোগ করি তাহলে কত হবে? 7 বিয়োগ 1 মানে 6। তাহলে কত বসাতে হবে? নিশ্চয়ই এই জায়গাটায় আমাকে -1ই বসাতে হতো। ঠিক আছে, আমি তাই বসিয়েছি। বোঝা গেল? তাহলে এটাই ছিল কি আমাদের এর সলিউশন। আচ্ছা, তারপর কি আছে? তারপর আর কয়েকটা প্রশ্নই আছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা কত? ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তার মানে গ্রুপ 2 এলিমেন্ট। তাহলে গ্রুপ 2 এলিমেন্টে কারা থাকে? বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। আমি একটা কথা বলছি, যোজ্যতা যখন বার করতে হয় আমি একবারে হাত বের করাও শিখিয়ে দেবো। ঠিক আছে? আমি কি করব, আমার হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়াম এটা বাদ দিচ্ছি কারণ নোবেল গ্যাস, ওর যোজ্যতা 0 হওয়া উচিত। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ঠিক আছে। তারপর হচ্ছে নিয়ন, নিয়নও নোবেল, তাহলে ওটা বাদ দিলাম। নোবেল গ্যাসদের কি 0 যোজ্যতা, কারণ ওরা কারোর সাথে বন্ড করতে চায় না। ঠিক আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সিলিকন। এদের আমি কিছু জিনিস বের করে দেখাচ্ছি যেটা খুবই কাজে দেবে। ঠিক আছে? তো আমি এক কাজ করব, আমি কি করব, আমি এদের পরমাণু ক্রমাঙ্ক লিখবো। হাইড্রোজেন কত? 1, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাহলে কত? এটা 4, এটা 5, এটা 6, এরকম ভাবে লিখবো। এবার এদের আমি ইলেকট্রন বিন্যাস করব। তা ইলেকট্রন বিন্যাসের নিয়ম কি? 20 অব্দিই কাজ চলে যাবে এটাতে। ঠিক আছে? কি বলবো, যে প্রথম ঘরে আমরা 2 রাখতে পারি, তাই এখানে তো 1 রয়েছে, তাহলে 1 রাখবো। আচ্ছা, এখানে কি করবো, তাহলে প্রথম ঘরে 2 রাখতে পারবো, দ্বিতীয় থেকে 8 রাখতে পারবো, তাহলে প্রথমে 2 থাকলো, 4 করতে হবে, তাহলে কি আরো 2 বসাতে হবে। এটাকে 5 রয়েছে, তাহলে কত করতে হবে? 2,3। 6 রয়েছে, তাহলে কত করতে হবে? 2,4। ঠিক আছে, আমি আগে এইটুকুই করে দেখাচ্ছি।
আরো কটা করি, 2,4। তারপর নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে 7 পরমাণু ক্রমাঙ্ক, তাহলে কত করতে হবে ভাঙিয়ে 2,5। অক্সিজেন কত 8, তাহলে কত হবে 2,6। আচ্ছা এবার যদি আমি এদের যোজ্যতা বার করতে চাই তাহলে যোজ্যতা কত হবে, আমাদের এই যে যদি এই সংখ্যাটা শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি 4-এর থেকে ছোট হয় তাহলে তাই বসাবো আর প্লাস দেবো, তাহলে কত হবে +1। তাই জন্য হাইড্রোজেন সবসময় +1-এ ভাঙে, এইচ মাইনাসও ভাঙতে পারে সেটা আমি জানি। আচ্ছা লাস্ট কক্ষে ইলেকট্রন যদি থাকে ওটা ধাতুর সাথে হলে তখন, যেরকম লিথিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে। আচ্ছা বেরিলিয়ামের কি 2, তাহলে আমার এটা কি 4-এর থেকে ছোট, তাহলে তাই বসাবো, যোগে বসাবো, তাহলে কি বেরিলিয়ামও যদি আমাদের ভাঙে Be+2-তে ভাঙবে। আচ্ছা বোরনের কত, বোরনের হচ্ছে 3, তাহলে কত হবে +3, 4-এর থেকে ছোট হলে সেটাই বসাবো, তাহলে কত হবে বোরন +3-তে ভাঙতে পারে। আবার বোরন একটা অধাতু, বোরনের এই যে সংখ্যাটা না যোজ্যতার ততগুলোই হাত হয়, তাহলে বোরনের কতগুলো হাত হবে, বোরনের 3টে হাত হবে। ঠিক আছে, এবার 3টে হাত কিভাবে কিভাবে হতে পারে, 3 দিকে 3টে হাত, অথবা একদিকে দুটো একদিকে একটা হাত হয়, একদিকে 4টের বেশি, এই 3টের বেশি হাত হয় না। ঠিক আছে, অথবা একদিকে 3টে হাত হলো, 3টের বেশি হবে না, মানে একদিকে 4টে হাত হয় না, কোয়াড্রুপল বন্ড বাদ দিয়ে একটাই অর্গানিক কম্পাউন্ড পাওয়া যায় তার জন্য, ইনঅর্গানিক কম্পাউন্ড ছিল বোধহয় ওটা, যাই হোক। আচ্ছা এটা তো 4, এবার 4কে যদি 4ও বসাই তাহলে 4ই আসবে, তাহলে আমি +4 বসাচ্ছি, আর 8-এর থেকে বিয়োগ করলেও 4 আসে, তাহলে কার্বন +4, তার থেকেও বড় কথা কি ওটা এরকম ভাবে থাকে, তাহলে 4দিকে 4টে হাত রাখলাম, একদিকে 3টে একদিকে একটা হতে পারে, অথবা এদিকে দুটো এদিকে দুটো হতে পারে। 4টে হাত হবে কেন, কারণ এখানে 4 সংখ্যাটা আছে। আচ্ছা এখানে এবার রয়েছে আমাদের 5, 4-এর থেকে বড় হলে কি বলেছি 8-এর থেকে বিয়োগ করবো আর বিয়োগ চিহ্ন বসাবো, তাহলে 8-এর থেকে 5 বিয়োগ করলে কত আসে 3, আর আমি বিয়োগ চিহ্ন বসালাম, তাহলে কি আসবে, নাইট্রোজেন যখন ভাঙবে তখন N-3-তে ভাঙবে, এবং নাইট্রোজেনের তাহলে এই সংখ্যাটা কত 3, তাহলে নাইট্রোজেনের কটা হাত হবে, নাইট্রোজেনের হাত হবে 3টে, অথবা একদিকেই 3টে, অথবা একদিকে দুটো একদিকে একটা। ঠিক আছে। আচ্ছা অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে আমাদের 2,6, তাহলে 4-এর থেকে বড় শেষ কক্ষের ইলেকট্রন, তাহলে আমি কি করবো 8-এর থেকে বিয়োগ করবো, তাহলে 8-এর থেকে 6 বিয়োগ করলে 2, বিয়োগ করছি মানে মাইনাস বসাবো, তাহলে এটা কত হবে O-2, তাহলে এদিকে কত হবে, হয় দুদিকেই দুটো হাত, কেন এই যে সংখ্যাটা, তাহলে দুটো হাত হবে, তাহলে আর না হয় একই দিকে দুটো হাত করে দিলাম। ঠিক আছে, আবার আসছে আমাদের এরকম ফ্লুরিন, ফ্লুরিন কি আমাদের এদিকে 9, তাহলে কত হবে 2,7, তাহলে এই যে 8-এর এই 4-এর থেকে বড়, তাহলে কি করতে হবে 8-এর থেকে বিয়োগ করতে হবে, তাহলে 8-এর থেকে 7 বিয়োগ করলে 1, তাহলে কততে বসাবো -1, তাহলে এই যে 1 আছে তার মানে ও যদি কখনো ভাঙে প্রথম কথা তো -1-এ ভাঙবে, -1টা আর লেখা লাগে না, তাহলে কি এফ ভাঙলে এফ মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর ফ্লুরিন যখন বন্ড করবে তখন কি হবে, সেটা একটা বন্ড করবে যখন আমাদের সমযোজী বন্ধন করবে। ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আমাদের সোডিয়াম, সোডিয়াম কত আমাদের 11, তাহলে কত আসবে 2, দ্বিতীয় ঘরে 8 অব্দি রাখতে হবে, তাহলে তো 10 হয়ে গেল, এবার তাহলে কি নতুন ঘর শুরু করতে হবে, সেখানেও আমি 8 অব্দি রাখতে হবে, তাহলে 2, 8, 1, লাস্ট কক্ষের ইলেকট্রন 4-এর থেকে ছোট, তাহলে কি তাই বসবে প্লাসে বসবে, তাহলে সোডিয়াম ভাঙলে ওই জন্য কেন ভাঙে Na+-এ ভাঙে। আমাদের ম্যাগনেসিয়ামটা কি আমাদের 12, তাহলে কত হবে 2, 8-এ 10, তারপর কি 2, তাহলে লাস্ট কক্ষের ইলেকট্রন 4-এর থেকে ছোট তার মানে 2, তাহলে কি সেই সংখ্যাটাই প্লাসে বসাবো, তাহলে 2, তাহলে ম্যাগনেসিয়াম ভাঙলে ওই জন্য কিসে ভাঙে +2-তে ভাঙে। ঠিক আছে, কেন এগুলোর আমি এরকম বন্ড লিখছি না, কারণ এরা তো সমযোজী বন্ধন করে না, লাস্টে আম আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লাস্টে আম থাকলে ধাতু, ধাতুরা ধাতব বন্ধন করে, আর নাহলে আয়নীয় বন্ধন করে, সমযোজী বন্ধন করতে যায় না। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম 13, তাহলে কত হবে 2, 8-এ 10, আর 3-এ 13, তাহলে শেষ কক্ষের ইলেকট্রন কত 3, 4-এর থেকে ছোট, তাহলে কি তাই বসাবো প্লাসে আনবো, তাহলে কত আসবে, তাহলে আসবে আমাদের অ্যালুমিনিয়াম +3, ওই জন্য যখন অ্যালুমিনিয়াম ভাঙে তখন কি +3-তে ভাঙে। ঠিক আছে, সিলিকন আবার কত, সিলিকন আবার আমাদের 14, তাহলে কত হবে 2, 8, 4, তাহলে কত হবে +4, কারণ 4 কি আমাদের মানে 4 তো 4, 8-এর থেকে বিয়োগ করলেও 4, 4 করলেও 4, তাহলে +4 আসে, তাহলে সিলিকন ভাঙলে কি হয় +4-এ ভাঙে, এবং সিলিকনের কতগুলো হাত হতে পারে, হয় 4দিকে 4টে হাত, হয় একদিকে 3টে একদিকে একটা হাত হলো, আর নাহলে দুদিকে দুটো দুটো করে হলো। বুঝা গেল, তাহলে এইগুলো হচ্ছে কনসেপ্ট। আর একটা কনসেপ্ট কি, যে আমাদের একই গ্রুপ বিশিষ্ট সবার কি যোজ্যতা সমান হয়, যেরকম আমাদের গ্রুপ 2 আমাদেরকে বলেছিল ক্ষারীয় মৃত্তিকা মৌলদের যোজ্যতা কি, তাহলে ক্ষারীয় মৃত্তিকা মৌল কারা, সরি বেটা মাঙ্গে কার স্কুটার বাপ্রাজি, তাহলে কি বলবো বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। আমি দেখে নিই যে আমাদের বেরিলিয়াম কত আমাদের 4, আর ম্যাগনেসিয়াম কত আমাদের 12, তাহলে 4 মানে কত 2,2, আর 12 মানে কত 2,8,2, তাহলে এই 2 মানে কি 4-এর থেকে ছোট মানে +2 যোজ্যতা, মানে যোজ্যতা কত 2, যোজ্যতা বললে শুধু সংখ্যাটা বলতে হয়। এবং ম্যাগনেসিয়ামও লাস্টে কি দুটো ইলেকট্রন আছে, তাহলে 4-এর থেকে ছোট থাকলে কি তাই বসাবো +2-তে, তাহলে এরা প্রত্যেকে কি +2-তে ভাঙে, আর প্রত্যেকেরই যোজ্যতা কত হবে, প্রত্যেকের যোজ্যতা হবে +2, ওই জন্য এদেরকে একই শ্রেণীতে রাখা হয়েছে, একই শ্রেণীর ধর্মটাই এটা, যে এদের কেমিক্যাল প্রপার্টিজ গুলো সেম হবে, যেরকম এদের প্রত্যেকেরই কি হবে যোজ্যতা একই হবে, মানে প্রত্যেকের যোজ্যতা +2 হবে। হায়ার স্টাডিজে গিয়ে দেখবো যে আমরা কিছু যোজ্যতা স্টেবল হবে, কিছু যোজ্যতা আনস্টেবল হবে, বাট যোজ্যতাটা তাদের সেম হবে। ঠিক আছে। আচ্ছা যেরকম আমি যদি বলি যে গ্রুপ আমি গ্রুপ ধরছি 17, তাহলে আমি যদি গ্রুপ 17 বলি, গ্রুপ 17-তে কারা থাকে, গ্রুপ 17-তে থাকে আমরা হ্যালোজেনরা, তাহলে সেখানে কি আছে পীর কাল বাহার আই
আনটি। তাহলে ফ্লুরিন কত আমাদের 9, তাহলে কত হবে 2,7, তাহলে 7 4-এর থেকে বড়, তার মানে কি হবে 8-এর থেকে বিয়োগ করবো তাহলে -1, তাহলে ফ্লুরিন ভাঙলে ভাঙবে F-1 এ, তাহলে Cl ও নিশ্চয়ই Cl মাইনাসে ভাঙবে, Br ও তাহলে Br -1 এ ভাঙবে, I ও নিশ্চয়ই I-1 এ ভাঙবে, এটিও AT-1 এ ভাঙবে। তার মানে প্রত্যেকের কি যোজ্যতাটা সেম হয়, একটা নিজস্ব শ্রেণীভুক্ত। তাহলে গ্রুপ 17 এর সবার কত হবে যোজ্যতা -1, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে এর প্রপার্টি ছিল। তাহলে আমি এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর যোজ্যতা কত 2, স্পেসিফিক্যালি +2। তারপর কি বলছে, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটা অষ্টক নিয়মের ব্যতিক্রমী। অষ্টক নিয়ম কি বলে, যে আমাদের শেষ কক্ষের 8টা করে ইলেকট্রন থাকা উচিত। এর অনেকগুলোই ব্যতিক্রম হতে পারে, 3 রকমের। একটা হচ্ছে আমাদের দ্বৈত সূত্র যারা ফলো করে তারা ব্যতিক্রম, ঠিক আছে। আমি এটা কি লিখছি, আমি লিখছি অষ্টক সূত্রের ব্যতিক্রম। অষ্টক সূত্রের ব্যতিক্রম কারা হতে পারে, এক তো দ্বৈত সূত্র যারা আছে তারা, যেরকম আমাদের BeCl2, আমাদের LiH। তাহলে এখানে কি হয়, এখানে কার ব্যতিক্রমটা ঘটছে, আমাদের এই লিথিয়াম আর হাইড্রোজেন দুজনেরই কি আমাদের দ্বৈত পূরণ হয়, ঠিক আছে। BeCl2 তে কি হয়, BeCl2 তে যে Be এর কি দ্বৈত পূরণ হয়, ঠিক আছে। ক্লোরিন দুটো দুটো করে ইলেকট্রন নিয়ে নেয়, বেরিলিয়াম তো চার্জ থাকে, তাহলে দুটো দুটো ইলেকট্রন, মানে একটা একটা করে দুটো ইলেকট্রন নিয়ে নিলে কি হবে, 2 হয়ে যাবে। লিথিয়ামের কি হয়, লিথিয়ামের 3, তাহলে একটা ইলেকট্রন দিয়ে দিলে কি হবে, 2 হয়ে যাবে। আবার হাইড্রোজেনের 1, তাহলে ওই একটা ইলেকট্রন নিয়ে নিলে কি হবে, 2 হয়ে যাবে। মানে লিথিয়ামের তো 3, তাহলে কত 2,1, আর হাইড্রোজেনের কত 1, তাহলে এই যে একটা ইলেকট্রন, ওই ইলেকট্রনটাই কি হাইড্রোজেনকে দিয়ে দেওয়া হয়। তাহলে লিথিয়ামের কত পড়ে থাকলো 2, মানে হিলিয়ামের মতো হয়ে গেল। আবার হাইড্রোজেনের কত হয়ে গেল 2। তাহলে এই তো একটা উদাহরণ হতে পারে যে অষ্টক সূত্রের ব্যতিক্রম। আরো দু রকমের উদাহরণ হয়, একটা হচ্ছে হাইপোভ্যালেন্ট, আর একটা হবে হাইপারভ্যালেন্ট। হাইপোভ্যালেন্ট কি, হাইপোভ্যালেন্ট হচ্ছে আমাদের BF3। BF3 মানে কি, BF3 এর স্ট্রাকচার কেমন হবে, এরকম হবে, বি আর 3 দিকে 3টে এফ। এবার ফ্লুরিনের শেষে কতগুলো করে ইলেকট্রন থাকে, আমি যদি ফ্লুরিনকে ভাঙাই, ফ্লুরিন হচ্ছে 9, তার মানে 2,7, তার মানে এর কি হয়, এখানে 6টা ইলেকট্রন হলো আর এই একটা ইলেকট্রন। তাহলে বোরনের যে, আর বোরনের কত হয়, বোরনের হচ্ছে 5, মানে 2,3, তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন, 3টে ইলেকট্রন। আমরা শেষ কক্ষের ইলেকট্রনকে দেখি, তাহলে বোরনের কি 3টে ইলেকট্রন এরকম, ঠিক আছে। এই যে বোরনের 3টে ইলেকট্রন, তাহলে বোরনের এই যে একটা ইলেকট্রন, তার সাথে এই ফ্লোরিনের 7টা ইলেকট্রন মিলে কি হয়ে গেল, এই ফ্লুরিনের তো অষ্টক পূর্তি হয়ে গেল। তাহলে ফ্লুরিন ঠিক আছে, কিন্তু এই যে বোরন, এই বোরনের কি কিছু হচ্ছে, বোরনের কি দেখা যাচ্ছে, বোরন এই নিজের 3টে ইলেকট্রন, এবার এর থেকে একটা ইলেকট্রন নিলে, এর থেকে একটা ইলেকট্রন নিলে, এর থেকে একটা ইলেকট্রন নিলে, তাহলে মোট কি 8টা হলো না 6টা হলো, 6টা হয়ে গেল। তাহলে বোরনের কিন্তু 6টা ইলেকট্রন থাকলো, অষ্টক পূর্তি হলো না। তাহলে BF3 তে কার অষ্টক পূর্তি হয়, ফ্লুরিনের, আর কার হয় না, বোরনের, ঠিক আছে। তাহলে এরকম হতে পারে। অথবা আমি আর কি দেখতে পারি, অথবা আমি দেখতে পারি হাইপার ভ্যালেন্ট। হাইপার ভ্যালেন্ট মানে কি, হাইপো মানে কম, আর হাইপার মানে কি বেশি, ঠিক আছে। তাহলে হাইপার ভ্যালেন্ট কিরকম হয়, হাইপার ভ্যালেন্ট হয় যেরকম SF6, ঠিক আছে, IF7। তাহলে SF6 মানে কি, তার দিকে 6টা ফ্লুরিন চলে যায়, তাহলে ফ্লুরিন 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 ফ্লুরিন। এবার ফ্লুরিনের যেরকম দেখেছিলাম সেরকম ভাবে কি ফ্লুরিনদের অষ্টক পূর্তি হয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের যে, যদি আমি সালফারের কথা ভাবি, সালফারের এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ইলেকট্রন, আবার এই একটা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, মোট তাহলে সালফারের কিন্তু বেশি হয়ে যাচ্ছে, 8টার 12টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাহলে তাই জন্য কি এদের হাইপার ভ্যালেন্ট বলা হয়। তাহলে আমাকে যদি কখনো বলে ব্যতিক্রমী বলতে, আমার তো একটা বললেই কাজ চলে যাবে, কিন্তু আমি কতগুলো শিখিয়ে দিলাম, আমি অনেকগুলো শিখিয়ে দিলাম। যে আমাদের হাইপোভ্যালেন্ট হতে পারে BF3, আমাদের হাইপার ভ্যালেন্ট হতে পারে SF6, আমাদের IF7, আরো হতে পারে, আমাদের হতে পারে PCl5, ঠিক আছে। তো এইগুলো হতে পারে আমাদের, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট এইটা, তার মধ্যেও এইটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা বারবার জিজ্ঞাসা করবে। আচ্ছা, তারপর কি আছে, প্রশ্ন প্রায় শেষের দিকে। তারপর বলছে BF3 যৌগে কোন মৌলের অষ্টক পূর্তি হচ্ছে, তো দেখিয়ে দিলাম ফ্লুরিন, এটাই ছিল পরের প্রশ্ন। তারপর বলছে NH3 থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। তাহলে নাম কি, নাম হচ্ছে আমাদের ইউরিয়া, আর ইউরিয়ার সংকেত কি, ইউরিয়ার সংকেত CONH2 হোল টুয়াইস। আমি যদি গঠন সংকেত ভাঙতে যাই, তাহলে কি বলবো, CO তার NH2 দুদিকে দুটো, তাই জন্য CONH2 হোল টু, ঠিক আছে। CO আর তার দুদিকে দুটো NH2 আছে, তাই জন্য কি বলা হচ্ছে, CONH2 হোল টুয়াইস। তারপর বলছে মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়, আমরা ইউরিয়াই ব্যবহার করি। ইউরিয়াকে আমরা খুব হিট করি, হিট করে কিছু প্রসেস থাকে, সেই প্রসেসের মাধ্যমে আমরা কি মেলামাইন তৈরি করি, ঠিক আছে। তারপর বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি ব্যবহার করা হয়। তাহলে আগে আমাকে এটা জানতে হবে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে কি নিই আমরা, অ্যালুমিনা নিই। অ্যালুমিনার সংকেত কি, Al2O3। আমি এটা করে দেখাচ্ছি একটু পরে, বাকিগুলো করে ফেলি। তাহলে Al2O3 এটুকু মনে রাখো, তারপর বলছি।
তারপর বলছে তড়িৎ বিশ্লেষণে পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না। যদি এটা ধাতব পদার্থ হতো তাহলে ঠিক আছে। আমাদের যে ধাতু থাকে সেই ধাতুর মধ্যে ইলেকট্রনকে তড়িৎকে প্রবাহ করে আমাদের মুক্ত ইলেকট্রন, ঠিক আছে। কিন্তু আমাদের যদি আমরা বলি তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কারা করে, তার মধ্যে করে আয়নরা, যেরকম আমাদের Na+, আমাদের Cl-, মানে আয়ন কয় প্রকারের হয়, দু প্রকার, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। তাহলে সেই আয়নরা কি করে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে। তাহলে এটা মুক্ত ইলেকট্রন হবে না, এটা কি হবে, এটা হবে আমাদের আয়ন। আয়ন কয় প্রকার, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ফলস। তারপরের প্রশ্ন কি, প্রোটিনের মনোমার কি? প্রোটিনের মনোমার কি হবে, সবার পারা উচিত, কি আমাদের অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড বাংলায় লিখলেও হবে। আচ্ছা, তারপর বলছে 1122 টেট্রাব্রোমো ইথেনের সংকেত লেখো। তো আমরা আগে এটা করে নিই। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি হয়? আমরা সেই আমাদের আগের ট্রিক কাজে লাগাবো। ট্রিকটা কি ছিল, মানে নিউমোনিক্স কি ছিল, লোন। লোন মানে কি, লোন মানে এন মানে নেগেটিভ, তাহলে নেগেটিভরা অ্যানোডে যায়, তাহলে অ্যানোডের চার্জ কি হবে, অ্যানোড হয় নিজের থেকে পজিটিভ, তাহলে অ্যানোড একটা পজিটিভ তড়িৎদ্বার। আচ্ছা, এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের অ্যানোড। ও মানে কি, ও মানে অক্সিডেশন, তার মানে জারণ। আর এল মানে কি, এল মানে হচ্ছে লেফট, লেফট দিয়ে আমার কোনো কাজ নেই। তার মানে কি বলছি, যে আমাদের নেগেটিভরা আসে অ্যানোডে, আর অ্যানোডে কি হয়, জারণ হয়। তাহলে ক্যাথোডে কারা যাবে, নেগেটিভরা আসে অ্যানোডে, তাহলে ক্যাথোডে কারা যাবে, পজিটিভরা যাবে। তাহলে আমি বলছিলাম যে আমাদের অ্যালুমিনিয়াম নিষ্কাশনে আমরা ব্যবহার করি Al2O3। তাহলে Al2O3 যদি ভাঙে তাহলে কি তৈরি হবে, আমি দেখিয়েছিলাম তখন করে, যে অ্যালুমিনিয়াম ভাঙে Al+3 তে, আর অক্সিজেন ভাঙে O-2 তে, তাহলে কি এইটাই তৈরি হবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম কটা ছিল, দুটো ছিল। অক্সিজেন কটা ছিল, তিনটে ছিল। যাই হোক, তাহলে আমার কাজ কি, এদের দিয়ে। এবার এই যে O-2, এটা তো নেগেটিভ, তাহলে নেগেটিভ কোথায় যায়, নেগেটিভ আসে আমাদের অ্যানোডে, তাহলে নেগেটিভ কিসে যাবে, অ্যানোডের কাছে যাবে। আর তাহলে পজিটিভ কার কাছে যাবে, এ যাবে আমাদের ক্যাথোডের কাছে। তাহলে আমাদের ক্যাথোডের বিক্রিয়া চেয়েছে, তাহলে আমাদের যদি আমি ক্যাথোড বিক্রিয়া লিখতে চাই, তাহলে ক্যাথোডে কি হবে, ক্যাথোডে আসবে আমাদের Al+3। এবার +3 এসে ক্যাথোডে কি হয়, অ্যানোডে হয় আমাদের জারণ, আর ক্যাথোডে কি হয় আমাদের বিজারণ। জারণ মানে কি, জারণ মানে হচ্ছে আমাদের ইলেকট্রন বর্জন করা। আর আমি যদি বিজারণের কথা বলি, তাহলে বিজারণ হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ করা। তাহলে আমাদের অ্যানোডে হয় জারণ মানে ইলেকট্রন বর্জন, এবং ক্যাথোডে কি হবে, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তাহলে এই যে +3 রয়েছে, কেউ তো মাথায় প্লাস নিয়ে চলতে চাইবে না, মাথায় তাহলে বোঝ হয়, একটা হেডেক থাকে। তাহলে ও কি করবে, তিনটে ইলেকট্রন খেয়ে নেবে। তাহলে এই যে তিনটে ইলেকট্রন কম ছিল বলে +3 ছিল, তিনটে ইলেকট্রন খেয়ে নিল, তাহলে কি হবে, আমাদের অ্যালুমিনিয়াম তৈরি হয়ে যাবে, তাহলে অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে অ্যালুমিনিয়াম+3 তিনটে ইলেকট্রন নিয়ে অ্যালুমিনিয়াম সলিডে তৈরি হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যাথোড বিক্রিয়া। তাহলে আমি বাকিটা বোঝালাম, কিন্তু উত্তর কোনটা, উত্তর শুধু এইটা, যে Al+3 তার সাথে তিনটে ইলেকট্রন যদি আমার বিক্রিয়া করে, তাহলে কি মানে যুক্ত হয়, তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম সলিড তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের ক্যাথোড বিক্রিয়া। ঠিক আছে। অ্যানোড বিক্রিয়া আমি কি বলতে পারি, অ্যানোড বিক্রিয়া তাহলে কি হবে, ওরা ইলেকট্রন দুটো মাইনাস আছে, তার মানে কি দুটো ইলেকট্রন বেশি আছে, ও তাহলে কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে ছেড়ে দিলে কি তৈরি হবে, ও তৈরি হবে। এটাকেই আমি এরকম লিখতে পারি, O-2, মাইনাসটা যদি ওদিকে লিখি তাহলে কি হবে, তাহলে ওদিকে গেলে প্লাস হবে। তাহলে কত হবে, ওদিকে গিয়ে প্লাস হবে। এবার অক্সিজেন কি একা একা চলতে পারে, না। তাহলে কি হবে, দুটো অক্সিজেন একসাথে আসবে, এসে কি হবে, একটা O2 গ্যাস তৈরি করবে। ঠিক আছে। তাহলে আমাদের ক্যাথোডে কি তৈরি হচ্ছে, অ্যালুমিনিয়াম তৈরি হচ্ছে, আর অ্যানোডে কি হচ্ছে, আমাদের অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। আমাকে চেয়েছিল কোনটা, ক্যাথোডের বিক্রিয়া করতে বলেছিল, তাহলে আমি শুধু এটা লিখলেই হবে। লাস্ট কোশ্চেন আমার যেটা ছিল, সেই কোশ্চেনটা কি ছিল, আমাকে কোশ্চেনটাই বলছিল 1122 টেট্রাব্রোমো ইথেনের সংকেত লিখতে। ঠিক আছে, তাহলে করি, তাহলে এটা করলেই আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আমাকে বলছে 1122 টেট্রাব্রোমো ইথেন। তাহলে আমি কি বলছি, আমি বলছি যে আমি সবসময় ওয়ার্ড রুট খুঁজবো। ওয়ার্ড রুট মানে একটা কার্বনে হয় মিথ, বাংলাতেও একই, দুটো কার্বনে হয় ইথ, তিনটে কার্বনে হয় প্রপ, এই ওয়ার্ডগুলোকে খুঁজবো। তাহলে আমি দেখছি যে এখানে ইথ লেখা আছে, তাহলে ইথ মানে কি, ইথ মানে বুঝবো যে দুটো কার্বন, তাহলে আমি দুটো কার্বন বসিয়ে দেবো। এইবার আমি দুটো কার্বন বসাবো আমি, ঠিক আছে, দুটো কার্বন বসাবো। এবার আমি দেখবো যে আমাদের সাফিক্স কি আছে, মানে আমার যদি কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হয় তাহলে সাফিক্স হয় এন, কার্বন কার্বনের মধ্যে যদি ডবল বন্ড হয় তাহলে হয় ইন, এবং কার্বন কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড হয় তাহলে হয় সেটা ওয়াইন। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে আছে এন, বাংলাতে লিখলে একই তো হবে না, ইথেন। তাহলে এন থাকলে কি করবো, আমি সিঙ্গেল বন্ড দেবো, কারণ এন মানে কি, সিঙ্গেল বন্ড, তাহলে একটা বন্ড দিলাম। এইবার আমি নামকরণ করে দিয়ে করবো, তাহলে আমি এখানে 1 এখানে 2 বসিয়ে দেবো। এবার আমি শুধু দেখবো যে 1122 টেট্রা ব্রোমো, টেট্রা মানে কি চারটে, টেট্রা মানে চারটে, ব্রোমো মানে কি ব্রোমিন আছে, তাহলে চারটে ব্রোমিন আছে, কোথায় আছে, 1 1 2 2 তে। তার মানে একে একে ব্রোমিন আছে, এই যে একে ব্রোমিন আছে, আবার একে ব্রোমিন আছে, তারপর 2 তে ব্রোমিন আছে, তারপর আবার 2 তে ব্রোমিন আছে।
ব্যাস হয়ে গেল। এবার শুধু চেক করবো যে আমাদের হাত মিলেছে তো? না। এই কার্বনের কতগুলো হাত হয়? 4টে হাত হয়। তাহলে 1টা 2টো 3টে হাত হয়েছিল। তার মানে একটা হাত পড়ে আছে, সেখানে হাইড্রোজেন দিয়ে দেবো। এখানেও একটা কার্বনের কি 1টা 2টো 3টে হাত হয়েছে। তাহলে কি একটা হাত পড়ে রয়েছে, সেখানে হাইড্রোজেন দিয়ে দেবো। তাহলে এটাই হচ্ছে আমাদের 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত। তাহলে এটা কি আমাদের গঠন সংকেত। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু খুবই ইজি। ঠিক আছে? তাহলে দ্যাট ওয়াজ এভরিথিং ফর দিস সেশন। আশা করি এই সেশনগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হচ্ছে। তো এরকম ভাবেই আমি নেক্সট সেশনে আবার এর পরের পেজ সলভ করব ভৌত বিজ্ঞানের। তো যদি এই সেশনগুলো তোমাদের জন্য হেল্পফুল লাগে, তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে সাপোর্ট করবে এবং পজিটিভ রেসপন্স দেবে, যাতে করে আমরা পরের ভিডিওসগুলো আনতে আরো মোটিভেশন পাই। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে।